গতদিন যেটা পড়াই সেটাকে একবার রিভিউ করব। কি পড়াইছিলাম? হ্যাঁ, এলিমেন্ট একটু গুলো। প্রয়োজন। জি ম্যাম, একবার করলে ভালো হইতো ম্যাম। আচ্ছা ঠিক আছে। উপরের অংশ আর পড়ছি না। উপরের অংশে অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল কমিউনিকেশন বলছিলাম। এটা আর পড়ছি না। যেটা শুরু অর্ধেক পড়াইছিলাম সেটা মানে জাস্ট একটু রিভিউ করে দিই, হ্যাঁ? আমি বলছিলাম যে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমের বেসিক এলিমেন্ট গুলো কি, কি? ঠিক আছে? এটার জন্য হচ্ছে একটা দেখেন, এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এই ব্লক ডায়াগ্রামের প্রত্যেকটা অংশের বিবরণ দিচ্ছিলাম আমি, ঠিক আছে? তো ১ম এ ছিল সোর্স, তারপরে ছিল ট্রান্সডিউসার, ঠিক আছে? তারপরে ছিল সোর্স এনকোডার, চ্যানেল এনকোডার, তারপরে ছিল ডিজিটাল মডুলেটর, ঠিক আছে? এই সোর্সটা কি করবে? অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করবে। আর ডিজিটাল মডুলেটরটা ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করবে। তারপর ছিল চ্যানেল, মানে মাঝখানে যে মিডিয়ামটা। তারপর ওই চ্যানেল থেকে আবার কি হবে? ডিজিটাল ডিমodulatorটা আবার ইউজ হবে। তারপরে কি হবে? অ্যানালগটা আবার ডিজিটালে কনভার্ট হবে। তারপর আবার এটা চ্যানেল এনকোডার, আবার সোর্স ডিকোডার, মানে আগেরটা ছিল এনকোডার, এখন হচ্ছে হবে ডিকোডার, ঠিক আছে? আর তারপরে আবার আউটপুট ট্রান্সডিউসার এবং লাস্টে কি হবে? অ্যানালগে কনভার্ট হবে। কারণ আমরা সিগন্যালটা অ্যানালগে নিব। আমরা সিগন্যালটা দিবও অ্যানালগে, নিবও অ্যানালগে, ঠিক আছে? কিন্তু মাঝখানে ট্রান্সফার হওয়ার জন্য ডিজিটালি কনভার্ট করব আমাদের দরকারে। এই। আর চ্যানেলের মধ্যে কিন্তু অ্যানালগ আকারে যাবে, ঠিক আছে? অ্যানালগ আকারে যাবে, তারপরে আবার এটাকে ডিজিটালে কনভার্ট করে, মানে মোট কথা হচ্ছে ৩ টা মনে রাখবেন। আমরা নিব, দিব হচ্ছে অ্যানালগে। তারপরে আমরা ইনকোড বা ডিকোড করব যখন, তখন অবশ্যই সেটা বাইনারি থাকতে হবে। বাইনারি থাকতে হবে মানে আমাদের ডিজিটালি কনভার্ট হতে থাকতে হবে, ঠিক আছে? আর চ্যানেলের মধ্যে দিয়ে যখন যাবে তখন আবার অ্যানালগে কনভার্ট করব। এটা হচ্ছে বেসিক, মানে মনে রাখার জন্য। তো সোর্স পড়ানো হয়েছিল, ইনপুট ট্রান্সডিউসার পড়াইছিলাম, তারপরে সোর্স এনকোডারও পড়ানো হয়েছিল, ঠিক আছে? সোর্স এনকোডারটা কি করছিল জাস্ট একটু বলে দিই, কারণ চ্যানেল এনকোডার আর সোর্স এনকোডার কাছাকাছি। অনেকের হচ্ছে ইয়ে হতে পারে, একই রকম মনে হতে পারে, এজন্য। সোর্স এনকোডারটা কি বলছিলাম? এটা হচ্ছে আমাদের যেই ডাটাগুলো আমরা পাঠাবো, ঠিক আছে? সেখানে তো অনেক ধরনের বিট থাকবে। মানে একটা ইনফরমেশনটা আমরা পাঠানোর জন্য অনেক রকমের বিট থাকে, ঠিক আছে? যেটা কিছু বিট হচ্ছে নেসেসারি, কিছু হচ্ছে আননেসেসারি, ঠিক আছে? মানে আননেসেসারি বলতে যেটার মধ্যে কোনো ইনফরমেশন ক্যারি করে না, অথচ মানে ফাইলের সাইজ বড় করে দেয়, ঠিক আছে? তো এগুলোকে হচ্ছে আমরা মিনিমাইজ করতে পারবো বা কম্প্রেস করতে পারবো সোর্স এনকোডার ইউজ করে, ঠিক আছে? এর ফলে আমরা ব্যান্ডউইথের মানে ইউটিলাইজেশনটা বা ব্যান্ডউইথের ইউজটা খুব ভালোভাবে করতে পারবো। আর আরেকটা কথা বলছে যে ইট রিমুভস দ্য আননেসেসারি বা রিডান্ডেন্ট বিটস। রিডান্ডেন্ট বলতে বোঝাচ্ছে যার মধ্যে ইনফরমেশন ক্যারি করে না, এক্সেস, ঠিক আছে? যেটার মধ্যে কোনো নেসেসারি ইনফরমেশন নাই। এজন্য এটাকে বলা হচ্ছে রিডান্ডেন্ট বিটস অথবা আননেসেসারি বিটস, ঠিক আছে? এজন্য সোর্স এনকোডারটার মূল কাজটা কি? আমাদের সোর্স এনকোডারের মূল কাজটা হচ্ছে কম্প্রেস করা, ঠিক আছে? ফাইলের বা ইনফরমেশনের সাইজটা ছোট করে দেওয়া। মানে যেটুকুর মধ্যে ইনফরমেশন আছে শুধু সেটুকুকেই প্রেরণ করা, ঠিক আছে? এই। তারপর চ্যানেল এনকোডারটা কি করবে? এই চ্যানেল এনকোডারটা হচ্ছে আমাদের আ মানে কোডিং এর মতো মানে কোডিং যেরকম আমরা ইউজ করি, যে কোডিং ইউজ করে হচ্ছে অনেক কিছু, ধরেন আমরা যখন কোডিং করি সি ল্যাঙ্গুয়েজে বা ধরেন সি শার্পে বা সি প্লাস প্লাসে, তখন কি হয়? তখন আমরা একটা রান দিলাম, ঠিক আছে? রান দিলে আমাদেরকে অনেক সময় দেখা যায় ইরর থাকে। তো অনেক সময় আমরা যখন হচ্ছে সব ইরর গুলো একসাথে পাই তখন একটা প্রবলেম হয়। আর যদি লাইন বাই লাইন করতে চাই, ডিবাগ করতে চাই, তাহলে লাইন বাই লাইন কিন্তু দেখতে পারি। মানে আমরা যদি প্রবলেমটা না বুঝতে পারি সবগুলো একসাথে রান করে যে কোন লাইনে প্রবলেম হয়েছে, তাহলে আমরা ডিবাগ করি। ডিবাগ করে স্পেসিফিক একটা লাইনের আমরা ইরর ধরতে পারি, ঠিক আছে? তো চ্যানেল এনকোডার ইউজ করে আমরা কি করব? আমরা হচ্ছে এটা মেইনলি ইরর কারেকশন এর জন্য আমরা চ্যানেল এনকোডার ইউজ করব। ইরর কারেকশন বলতে কি বোঝায়? বলতে এটা বোঝায় যে যখন আমরা একটা ডাটা পাঠাবো, আমরা যখন আউটপুটে পাবো, ঠিক আছে? পাওয়ার আগে তো অনেক ধাপ অতিক্রম করে আউটপুটে পাইতে হয় আরকি। তো এর মধ্যে দেখা যায় যে হচ্ছে অনেক হচ্ছে কি বলবো ডাটা, মানে মানে ডাটার মধ্যে বা হচ্ছে বিটের মধ্যে ইরর চলে আসে, ঠিক আছে? তখন এই ইরর গুলোকে আমাদের ডিটেক্ট করতে হবে প্লাস কারেকশন করতে হবে। তো ডিটেক্ট করাটা মোটামুটি ইজি, ঠিক আছে? কিন্তু এটা কারেক্ট করাটা খুবই কঠিন। গতদিন হচ্ছে আমি ৩ টা কোডিং এর কথা বলছিলাম মনে হয়। হফম্যান, তারপরে হচ্ছে ব্লক, কোড ব্লক, ঠিক আছে? আর একটা হচ্ছে কনভলিউশন কোডিং। এগুলো হচ্ছে মানে কোডিং এর ধরন। কনভলিউশন যেটা বললাম সেটাতে ইরর কারেক্ট করা যায়। এটা হচ্ছে সম্পূর্ণই ডাটা কমিউনিকেশনের অংশ, ঠিক আছে? এখন বলছে ডিউরিং দ্য ট্রান্সমিশন অফ দ্য সিগন্যাল ডিউ টু দ্য নয়েজ ইন দ্য চ্যানেল দ্য সিগন্যাল মে গেট অ্যাল্টার্ড অ্যান্ড হেন্স টু অ্যাভয়েড দিস দ্য চ্যানেল এনকোডার অ্যাড সাম রিডান্ডেন্ট বিটস টু দ্য ট্রান্সমিটেড ডাটা। দিস আর দ্য ইরর কারেক্টিং বিটস। মানে এখানে বলছে যে যখন আমাদের হচ্ছে চ্যানেলের মধ্যে যায় ইনফরমেশন, চ্যানেল অথবা মিডিয়ামের মধ্য দিয়ে, তখন কি হয়? আমরা যে ইনপুট সিগন্যালটা পাঠাচ্ছি সেটা অনেক সময় হচ্ছে চেঞ্জ হয়ে যেতে পারে অথবা এর মধ্যে ইরর ধরা পড়তে পারে, ঠিক আছে?
তো ইরর ধরা পড়ার জন্য বা ইররটাকে কারেক্ট করার জন্য আমরা কি করব, এর সাথে কিছুটা রিডান্ডেন্ট বিট আমরা যেটা জানি যে এটা হচ্ছে এই রিডান্ডেন্ট বিটগুলো ইউজ করছি, অ্যাড করে দিছি ট্রান্সমিটেড ডাটার সাথে। এখন আপনারা বলতে পারেন ম্যাডাম সোর্স ইনকোডার তো হচ্ছে কম্প্রেস করে সাইজ বা যেগুলো আননেসেসারি বিট সেগুলোকে মানে দূর করে দেয়। অবশ্যই দূর করে দেয়, কিন্তু চ্যানেল ইনকোডার কি করে, ইরর কারেকশনের জন্য ইচ্ছা করেই কিছু হচ্ছে আননেসেসারি বা রিডান্ডেন্ট বিটটা মানে যেটা আমি পাঠাবো ইনফরমেশন সিগন্যাল তার সাথে পাঠিয়ে দেয়, যাতে করে সেটা ইউজ করার ফলে আমরা বুঝতে পারি কোথায় ইরর হয়েছে। আর ইরর হওয়ার ফলে আমরা ডিটেক্ট করতে পারলেই তো আমরা এটা কারেক্ট করতে পারবো। এর ফলে কারেক্ট করার জন্য সেটা সাহায্য করে। ঠিক আছে, এই তো চ্যানেল এনকোডার, সোর্স এনকোডার গেল। তারপরে এখন ডিজিটাল মডুলেটর। ঠিক আছে, এখন দ্য সিগন্যাল টু বি ট্রান্সমিটেড ইজ মডুলেটেড হেয়ার বাই আ ক্যারিয়ার। আমরা জানি মডুলেটর কি কাজ করে। মডুলেটর কি করে, আমাদের যে সিগন্যালটা বা ইনফরমেশন সিগন্যালটা সেটাকে হচ্ছে আমাদের ক্যারিয়ারের মাধ্যমে মডুলেট করে, বা ক্যারিয়ার সিগন্যাল আর মডুলেটিং সিগন্যাল মিক্স করে মডুলেটেড সিগন্যাল উৎপন্ন করে। ঠিক আছে, the signal is also converted to analog form, the digital sequence, in order to make it travel through the channel or medium. আমি যেটা বললাম যে দিব নিব অ্যানালগে, আর চ্যানেলের মধ্যে যখন ট্রান্সফার হবে তখনও অ্যানালগে ট্রান্সফার হবে। শুধুমাত্র সোর্স ইনকোডার ডিকোডারের ক্ষেত্রে বা চ্যানেল ইনকোডার ডিকোডারের ক্ষেত্রে আমরা এটাকে ডিজিটালি কনভার্ট করব, কারণ 1 অথবা 0 বোঝায় এগুলোকে। ঠিক আছে, মানে ডিকোডার বা ইনকোডার 1 আর 0 ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে, আপনারা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ছেন না? না ম্যাম। পড়েন নাই? পড়ছি ম্যাম। আচ্ছা, ইয়ে ব্যাচরা মানে কি বলে রিফাতের ব্যাচরা পড়েন নাই তাই তো? আশিক, পড়ছেন আপনারা? ম্যাম আমরা হলো ডিপ্লোমাতে পড়ছিলাম ওই আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে এখানে পড়া হয়নি, এই সেমিস্টারে মনে হয় আছে আপনাদের, তাই তো? এই সেমিস্টারে কি আছে ডিজিটাল ইলেকট্রনিক্স? ম্যাম ছিল, পরে আবার চেঞ্জ করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই। তো ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ার সময় হচ্ছে ইনকোডার ডিকোডার পড়ার কথা। ঠিক আছে, তো আচ্ছা সমস্যা নাই, সেটা না পড়লেও কিছু হবে না। ইনকোডার মানে কি করবে, আমি যে বলছিলাম ইনকোড করে পাঠিয়ে দিবা, ডিকোডার ডিকোড করবে। ঠিক আছে, দুইটা দুই রকম কাজ করবে, মানে মডুলেটর ডিমডুলেটরের মতন আর কি অনেকটা। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে এটা গেল। তারপর চ্যানেল, চ্যানেল কি করবে, চ্যানেল বা মিডিয়াম, ওই যে রাস্তা, ঢাকা থেকে রাজশাহী রাস্তা যেটা, ঠিক আছে, ঢাকা থেকে যদি রওনা হন তাহলে ঢাকাটা হচ্ছে সেন্টার বা হচ্ছে কি বলবো সোর্স। ঠিক আছে, আর রাজশাহীতে যদি পৌঁছান তাহলে সেটা হচ্ছে কি আমাদের সেখানে আউটপুট যাবে, মানে হচ্ছে ডেস্টিনেশন অথবা হচ্ছে বলা যেতে পারে রিসিভার। আর মাঝখানে যে রাস্তাটা রোড সেটাই হচ্ছে চ্যানেল। ঠিক আছে, আর এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে অ্যানালগ সিগন্যাল যাবে। বলছে allows the analog signal to transmit from the transmitter end to the receiver end। আচ্ছা, তারপরে নেক্সটে যাচ্ছি, ডিজিটাল ডিমডুলেটর। আমরা মডুলেট করলাম, চ্যানেলের মাধ্যমে পাঠালাম, তারপরে ডিমডুলেটর দিয়ে আমরা কি করব, ক্যারিয়ারটাকে ফেলায় দিয়ে শুধু মেসেজ সিগন্যালটা নিব। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অ্যাট দ্য রিসিভার এন্ড। দ্য রিসিভার সিগন্যাল ইজ ডিমডুলেটেড অ্যাজ ওয়েল অ্যাজ কনভার্টেড অ্যাগেন ফ্রম অ্যানালগ টু ডিজিটাল। মানে ডিমডুলেটেড বলতে কি বোঝাচ্ছে, মানে ক্যারিয়ারটাকে ফেলায় দিয়ে আমরা শুধু মেসেজ সিগন্যালটাকে বের করে নিব বা এক্সট্রাক্ট করে নিব। ঠিক আছে, তারপরে কি করব, অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালি কনভার্ট করব। কারণ কি, কারণ আমরা এরপরে আবার এই ইনকোডার আগে ইউজ করছিলাম, এখন আবার ডিকোডার ইউজ করব। সো তা করার আগে ডিজিটালি কনভার্ট করে নিচ্ছে। ঠিক আছে, বলছে দ্য সিগন্যাল গেটস রিকনস্ট্রাক্টেড হেয়ার। রিকনস্ট্রাক্টেড মানে কি, রিকনস্ট্রাক্টেড মানে কি সাকিব বলেন তো, সাকিব রিকনস্ট্রাকশন মানে কি? পুনরায় এটা আবার প্রতিস্থাপন করা। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে পুনরায় কাকে প্রতিস্থাপন করছি, আমরা ডিমডুলেটরে শুধু মেসেজ সিগন্যাল যেটা দিছিলাম আগে তো ওটাকে ক্যারিয়ার দিয়ে মিক্স করে পাঠাইছিলাম, এখানে কি করছে ক্যারিয়ারটাকে বাদ দিয়ে দিলে শুধু আমাদের মেসেজ সিগন্যালটাই থাকছে, মানে মেসেজ সিগন্যালটাকে পুনরায় উদ্ধার করছি, এই জন্য রিকনস্ট্রাক্টেড হেয়ার তাই বলা আছে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন চ্যানেল ডিকোডার, বলছে দ্য চ্যানেল ডিকোডার আফটার ডিটেক্টিং দ্য সিকোয়েন্স ডাজ সাম ইরর কারেকশনস। আগেরটাতে কি ছিল, আমরা আগে সোর্স ইনকোডার দিয়ে পাঠাইছি, তারপর চ্যানেল ইনকোডার ছিল। এখন এখানে কিন্তু বিপরীতে যাচ্ছে, উপরের দিকে দেখাচ্ছি আমি, ছবিটা একবার দেখা দিচ্ছি। আগে সোর্স ইনকোডার দিয়ে ইনকোড করে নিচ্ছিল, তারপর চ্যানেল ইনকোডার দিয়ে আমরা করে পাঠাচ্ছিলাম। ঠিক আছে, ডিজিটাল মডুলেটরে। কিন্তু এখানে কিন্তু অপোজিট হয়ে যাবে, মানে আগে চ্যানেল ডিকোডারের মাধ্যমে তারপরে হচ্ছে সোর্স ডিকোডারে যাবে। ঠিক আছে, মানে অপোজিট জাস্ট। তারপরে এখানে বলছে যে এখানে কি করবে, ইরর কারেক্ট করবে। আগে হচ্ছে ইরর কারেক্ট করছিল না, আগে কম্প্রেস করছিল তারপরে ইরর কারেক্ট করছিল, আর এখানে কি করবে, আগে ইরর কারেক্ট করে নিবে। ঠিক আছে,
তারপরে এখানে বলছে the distortions which might occur during the transmission are corrected by adding some redundant bits. The addition of bits help in the complete recovery of the original signal. বলছে এখানে যে আমরা ওই যে উপরেও পড়ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ম্যাডাম একটু লেট করে আমি ঢুকলাম, শাহিদুর রহমান বলছিলাম ম্যাম। ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম শাহিদুর রহমান, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ ওকে ম্যাম। আচ্ছা, তাহলে এখানে বলছে চায়ন ডিকোডারটা কি করবে, যে আমাদের যে ওই যে আগের বার বলছিলাম যে এডিশনাল কিছু বিট অ্যাড করে আমরা রিকভার করব, ঠিক আছে, যেটা অরিজিনাল সিগন্যাল সেটা রিকভার করব, ঠিক আছে, বা ইরোড কারেক্ট করব, এটাই বুঝাইছে, একই কথা, ঠিক আছে। এবারে সোর্স ডিকোডার কি করবে, the resulted signal is once again digitized by sampling and quantizing so that the pure digital output is obtained without the loss of information. The source decoder recreates the source output. মানে এখানে বলছে যে আমি যেটা জানি ডিকোডারের মাধ্যমে যেটা অরিজিনাল সিগন্যাল পেলাম পুরোপুরি, ঠিক আছে, সেটাকে আমরা কি করব, স্যাম্পলিং করব এবং কোয়ান্টাইজ করব। এখন স্যাম্পলিং আর কোয়ান্টাইজের মিনিং আপনারা জানেন না, আজকে সেটারই ইলাবোরেটলি পড়ানো হবে, ঠিক আছে, যে পিসিএম এ স্যাম্পলিং বা কোয়ান্টাইজেশনটা কি এটা ইলাবোরেটলি পড়ানো হবে, এই জন্য এটা নিয়ে আমি আর কথা বলছি না, জাস্ট একটু নিচে যা দেখা দিচ্ছি আমি যে কোথায় আছে। এই যে এরপরে আমাদের পিসিএম শুরু হবে, পিসিএম এর মধ্যে আমাদের বেসিক এলিমেন্টগুলো পড়ানো হবে অল্প অল্প করে, পড়ানোর পরে আমাদের স্যাম্পলিং নিয়ে ডিটেলস আলোচনা আছে, ঠিক আছে, তারপরে স্যাম্পলিং এর পরে আমাদের কোয়ান্টাইজেশন নিয়ে ডিটেলস আলোচনা আছে, একটু নিচে দেখায়, এই যে তারপরে কোয়ান্টাইজেশন নিয়ে ডিটেলস আলোচনা আছে, ঠিক আছে। ওই জন্য আমি এখন আর কিছু বলতেছি না, জাস্ট মনে রাখেন আমাদের হচ্ছে কোনো অ্যানালগ সিগন্যালকে কমপ্লিটলি ডিজিটালি কনভার্ট করার তিনটে প্রসেস আছে বা তিনটে স্টেপ আছে, তার মধ্যে স্যাম্পলিং একটা, কোয়ান্টাইজেশন একটা, আর একটা হচ্ছে ইনকোডিং, ঠিক আছে। তার মধ্যে আমাদের স্যাম্পলিং আর হচ্ছে কোয়ান্টাইজিং করবে সোর্স ডিকোডার, ওকে, এই আর কি। তারপরে হচ্ছে মানে সোর্স ডিকোডার দিয়ে আমি স্যাম্পলিং বা কোয়ান্টাইজিং করব না, ব্যাপারটা হচ্ছে স্যাম্পলিং আর কোয়ান্টাইজেশন করার পরে সোর্স ডিকোডারটা সেটাকে ইউজ করে, সেই ইনফরমেশনটাকে ইউজ করে পুরা যে আমি আউটপুটটা পাবো সেটাকে বাইনারি সিকোয়েন্সে পাঠাবে, ঠিক আছে। সেটা যখন আমি হচ্ছে পিসিএম পড়বো তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তিনটে স্টেপ বললাম, আর একটা স্টেপ হচ্ছে ইনকোডিং, ঠিক আছে, অথবা ডিকোডিং বলা যেতে পারে, ইনকোডিংই বলে যেতে। তারপরে আউটপুট ট্রান্সডিউসার, এখন আমরা ইনপুটেও ট্রান্সডিউসার ইউজ করছিলাম, ইনপুটে কি করছিল, অরিজিনাল যেটা সিগন্যাল ছিল সেটাকে আমরা একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, হুইচ কনভার্টস দ্য সিগন্যাল, মানে আমাদের লাস্ট ব্লকটা কি করবে, যে সিগন্যালটা পাবো সেটাকে হচ্ছে অরিজিনাল ফর্মে পাঠিয়ে দিব, হুইচ ওয়াজ অ্যাট দ্য ইনপুট অফ দ্য ট্রান্সমিটার, মানে ইনপুটে যেটা দিছিলাম ট্রান্সমিটারের সেটাতে আবার আমি ফিরে পাবো, ঠিক আছে। ইট কনভার্টস দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল ইনটু ফিজিক্যাল আউটপুট, ওপরের ইনপুট ট্রান্সডিউসারটা কি করছিল, ফিজিক্যাল ইনপুটটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছিল, এটা কিন্তু অপোজিটটা করবে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন আউটপুট সিগন্যাল, দিস ইজ দ্য আউটপুট হুইচ ইজ প্রডিউসড আফটার দ্য হোল প্রসেস। আউটপুট সিগন্যালটা কি, যেটা আমি পাঠাচ্ছি সেটাই আমি পাবো, ইনপুটেও দিছিলাম সাউন্ড সিগন্যাল, আউটপুটেও আমি সাউন্ড সিগন্যালটাই পাবো। তারপরে এটা আর দরকার নাই নিচের অংশটুকু যে এখানে পড়ার, এই পর্যন্ত বললেই হবে মোটামুটি। তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, আমি বলতে পারি, আমি কি ওই অ্যাডভান্টেজ রিলেটেড কোনো কোশ্চেন বলছি নাকি কোনো কোশ্চেন বলিনি, একটু বলেন তো, আগের দিনের কোশ্চেন গুলো বলবো যে কি কোশ্চেন হতে পারে প্রথম থেকে। ম্যাম একবার বইলা দেন। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে যেটুকু পড়াইছি, আমি বলতে পারি হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ডিজিটাইজেশন, অথবা রাইট আ শর্ট নোট অন দ্য অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল কমিউনিকেশন, ঠিক আছে। আপনাদের যদি আমি নেসেসিটি বলি তাহলে হচ্ছে এটুকু দিলেই হবে, তার মানে অল্প ছোট কোশ্চেন, ঠিক আছে, 2 নম্বরের নেসেসিটি, ঠিক আছে। যদি আমি এটা বলি বা যদি বলি ডেসক্রাইব দ্য নেসেসিটি অফ ডিজিটাইজেশন ইন ব্রিফ, ঠিক আছে, মানে নেসেসিটি থাকলেই আপনাদের এইটুকু অংশ দিতে হবে ছোট করে, অল্প, বেশি মার্ক থাকবে না, 2 নাম্বারই থাকবে, দেখেই বুঝতে পারবেন কোনটা কোনটার অ্যান্সার। আর যদি অ্যাডভান্টেজ বলতে চাই, ঠিক আছে, অথবা আমি একটা কথা বলতে পারি, ধরেন আমি হচ্ছে এই লাইনটা তুলে দিলাম, আর আমি একটু পয়েন্ট আউট করি, ধরেন আমি এই লাইনটা, এই যে এই লাইনটা, ঠিক আছে, দ্য অকারেন্স অফ ক্রসটক ইজ ভেরি রেয়ার ইন ডিজিটাল কমিউনিকেশন, ঠিক আছে, আমি বলতে পারি এক্সপ্লেন দিস, ঠিক আছে। তখন আপনারা কি করবেন, এটা কেন দিছি আমি, এটা আমি কোন রেসপেক্টে দিছি, কারণ ডিজিটাল কমিউনিকেশন অনেক অ্যাডভান্টেজিয়াস সেজন্য তো দিছি, তাই না। তো এখানে কি করবেন, এখানে জাস্ট এটার একটু বর্ণনা দিতে পারেন যে ক্রসটক কেন সম্ভব না ডিজিটাল কমিউনিকেশনে, কারণ এখানে আমাদের অপোজিট লাইনে কথা বলা সম্ভব না, ঠিক আছে, এটা অনেক সিকিউরিটি আছে এটার মধ্যে, এটা ইনকোডিং ডিকোডিং এর জন্য এটা হচ্ছে
ইনক্রিপ্ট করতে হয়, ডিকোড করতে হয়। এজন্য এটা কখনোই সম্ভব না ক্রসটক। অথবা আপনারা কি করতে পারেন, আমি বলতে পারি রাইট আ শর্ট নোট অন অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল কমিউনিকেশন, তখন পুরোটা দিতে পারেন। অথবা যখন এটা যদি আমি দিই, এটা বেশি নম্বরের জন্য যদি কোশ্চেন দিই, তখন বুঝতে হবে আমি সব পয়েন্টগুলো চাচ্ছি। যদিও এরকম কোশ্চেন দেওয়া হয় না, মানে যদি এটা দেওয়া থাকে তাহলে তো ধরেন 2 নম্বরের একটা কোশ্চেন দিব, তখন এটা একটু জাস্ট বিবরণ দিবেন। মানে আমি ছোট কোশ্চেনের কথা বলতেছি। আর যদি বড় কোশ্চেন দিই যে অ্যাডভান্টেজেস গুলো কি কি, বা হচ্ছে এটা ব্যবহার করার ফলে কি কি সুবিধা পাই আমরা, ঠিক আছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, অথবা রাইট আ শর্ট নোট অন দ্য অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল কমিউনিকেশন, বা এরকম আর কি, ঠিক আছে। তখন আপনাদের পুরা, যদি আমি 4 নম্বরের কোশ্চেন দিই তাহলে পুরাটা দিতে হবে, ঠিক আছে। পুরাটা বলতে আপনারা অ্যাটলিস্ট যদি আমি 4 নম্বরের কোশ্চেন দিই তাহলে 6টা পয়েন্ট দিবেন 4 নম্বরের কোশ্চেনের জন্য, ঠিক আছে। এই আর এলিমেন্ট দিলে কি করবেন, ব্লক ডায়াগ্রাম রাখবেন। আমি যদি বলি স্পেসিফিক্যালি যে বেসিক এলিমেন্টগুলো কি কি ডিজিটাল কমিউনিকেশনে, সেগুলো ডিসক্রাইব করতে, তাহলে সব এলিমেন্টগুলোর জন্য হচ্ছে ব্লক ডায়াগ্রাম রাখবেন। তার প্রত্যেকটা এলিমেন্টের অল্প অল্প করে বর্ণনা দিয়ে দিবেন, বেশি বর্ণনা দেওয়ার দরকার নাই, 1-2 লাইনে বর্ণনা দিয়ে দিবেন যেরকম এখানে আছে। এটা হচ্ছে 5 নম্বরের মতন কোশ্চেন থাকবে, ঠিক আছে। বড় কোশ্চেন দেখে তো বুঝতে পারতেছেন, অনেক লিখতে হবে যেহেতু, 4-5 মতন কোশ্চেন থাকবে, মনে হয় 5 নম্বরই দিব আর কি যদি দিই, ঠিক আছে। এবার আসছে মেন পয়েন্ট। আপনাদের এই টপিকটা, পিসিএমটা ইজ সো ইম্পর্টেন্ট। মানে সবচাইতে যদি বলেন আমাকে যে হচ্ছে মানে কমিউনিকেশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন টপিক, আমি বলবো পিসিএম হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট টপিক। আপনাদের যে কোনো জায়গাতে পিসিএম লাগবে, সরকারি জব বলেন, ম্যাথ বলেন, অথবা হচ্ছে কি বলবো এই পরীক্ষা বলেন, বা ধরেন কোনো জায়গায় ভাইবা দিয়ে যাচ্ছেন, তখন ধরেন কোনো কিছুর উপরে আপনাদের বলতে পারে যে প্রেজেন্টেশন দাও কমিউনিকেশনে, ঠিক আছে। তখন প্রেজেন্টেশনের জন্য বেশিরভাগ মানুষই দেখবেন পিসিএম এর টপিকটা সিলেক্ট করে। কারণ কি, পিসিএম এ যদি কেউ ভালো করে বুঝে, সবাই সিলেক্ট করে না, যারা ভালো করে বুঝে বলতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক প্লাস পয়েন্ট। অনেকেই বুঝে না পিসিএমটা, সুতরাং এটা কি করতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? তুহিন বুঝতে পারছেন কি বললাম? জি ম্যাম বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখেন পালস কোড মডুলেশন। এটা হচ্ছে আপনাদের যখন আমি ওই যে শ্রেণী বিভাগ পড়াইছিলাম মনে আছে না, এটা কি করে, অ্যানালগ সিগন্যালকে পুরো ডিজিটালি কনভার্ট করে। এটা পড়ার আগে আপনাদের একটা জিনিস জানতে হবে, আমি বলে দিছিলাম তাও একবার আবার বলে দিচ্ছি। ডিজিটাল সিগন্যাল মানে ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুড, ঠিক আছে। আর অ্যানালগ সিগন্যাল মানে ডিসক্রিট কি বা কন্টিনিউয়াস কি, আমি বুঝাচ্ছি দাঁড়ান। কন্টিনিউয়াস বানান তো ভুল হইল, ডিসক্রিটটা কি র্যান্ডম ভ্যালু? আমি এখনো বলিনি। কন্টিনিউয়াস টাইম আচ্ছা, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা জাস্ট এখানে দেখেন একটা ছবি আছে, দেখতে পাচ্ছেন। তো আমাকে একটা জিনিস বলেন দেখি যে আগে যেটা সহজ আপনারা বুঝেন সেটা আমি বুঝাই, ঠিক আছে। আগে এই যে ছবি আঁকাই আছে, আমি ছবি আঁকতেছি না। এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এখানে আমি এভাবে আঁকি না, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পরে এরকম ছবি আসে, সুতরাং এই ছবিটাই লাস্ট না, তাও আমি জাস্ট একটু আঁকে দিলাম বোঝানোর সুবিধার জন্য। এটা আমি কি বুঝালাম বলেন তো, এই পাশটা কি বুঝাবে, কি বুঝাবে? পাঁচটা টাইম আর উপরটা একটা ফাংশন। ফাংশন বুঝাবে টাইমের রেসপেক্টে, তাই তো। এটা হচ্ছে টাইমের রেসপেক্টে, আপনি ফাংশনও বলতে পারেন, টাইমের রেসপেক্টে আপনার সিগন্যালটার অ্যাম্পলিটিউড কত হবে এটাও বলতে পারেন। যেহেতু ভ্যালু বলছি, মানে একটা সিগন্যালের কি থাকে, একটা মানে দুইটা, মানে আমি যদি একটা সিগন্যালকে কি বলবো এক্স ওয়াই এর রেসপেক্টে আঁকি, তাহলে তার দুইটা ইয়ে থাকবে, তাই না, ডোমেইন, মানে দুইটা হচ্ছে কি বলবো অ্যাক্সিস থাকবে। একদিকে থাকলো টাইম, মানে টাইমের রেসপেক্টে টাইম বাড়ার সাথে সাথে তার হচ্ছে ওপরের দিকে ওয়াই অ্যাক্সিসে কি আছে, একটা ফাংশন, অ্যাম্পলিটিউডও চেঞ্জ হবে, রাইট। তো আমরা টাইমের রেসপেক্টে অ্যাম্পলিটিউডটা দেখবো বা ভ্যালুটা দেখবো, ঠিক আছে। তো অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আপনারা বলেন তো টাইমের রেসপেক্টে কি হচ্ছে, টাইম বাড়তেছে এক সময় যখন এই যে এইটুকুর জন্য যদি আমি বলি
ঠিক আছে? দেখেন প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি একটু ছবিটা আরেকটু ইলাবোরেট করি। দেখেন তো প্রত্যেকটা পয়েন্টের জন্য আমাদের এক এক করে ভ্যালু আছে কিনা? কন্টিনিউয়াসলি হচ্ছে না যে কোনো পয়েন্টের জন্য। এখন আরেকটা জিনিস দেখেন, শুধু যে এই পয়েন্টগুলোর জন্য ভ্যালু আছে তা না কিন্তু। কোথায় আছে ভ্যালু? এই যে এখানেও একটা ভ্যালু আছে, এখানেও আছে, এখানেও আছে, এইটুকুর মধ্যেও কিন্তু অনেকগুলো পয়েন্ট। ব্যাপারটা বুঝছেন আমি কি বুঝাইলাম? সবাই বলেন। আমি বুঝাইলাম যে কন্টিনিউয়াস ভ্যালু আছে এটার, এই অ্যানালগ সিগন্যালটার। আবার কন্টিনিউয়াস টাইম আছে, মানে এইটুকু যে ডিফারেন্স সেটুকুর মধ্যেও কিন্তু অনেকগুলো টাইম আছে। আবার এইটুকু যে ডিফারেন্স আছে এটুকুর মধ্যেও কিন্তু অনেক কি আছে, ভ্যালু আছে, তাই তো? জি ম্যাম বুঝছি ম্যাম। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে আমরা যখন অ্যানালগ সিগন্যাল বলবো, যদি একটা কন্টিনিউয়াস হয়, যদি শুধু টাইম কন্টিনিউয়াস হয়, ভ্যালুটা যদি ডিসক্রিট হয়, তাহলে কিন্তু এটা অ্যানালগ সিগন্যাল না। তাহলে অ্যানালগ সিগন্যাল হতে হলে কি হবে? এই যে দেখেন, এগুলোর মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকতে হবে, এটুকুর মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকতে হবে। এইটা তাহলে কি হবে? ওপরের অনেকগুলো পয়েন্ট থাকার মিনিং হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু, আর নিচে অনেকগুলো পয়েন্ট থাকার মিনিং হচ্ছে কন্টিনিউয়াস টাইম। এবার বলেন, যারা যারা বুঝেন একটু বলেন, আমি আরেকবার বুঝাই দিব। নুরুল ইসলাম, নুরুল বলেন তো। নুরুল ইসলাম। ম্যাম আমি একটু গাড়িতে ম্যাম ঢাকা যাচ্ছি তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা কোশ্চেন ম্যাম, আচ্ছা হ্যাঁ বলেন, কি ম্যাম বলছেন? হ্যাঁ যে টাইমটা তো ম্যাম এটা তো কন্টিনিউয়াসলি হয়। হ্যাঁ হ্যাঁ, টাইমটাও তো কন্টিনিউয়াসই বললাম। ম্যাম এখানে তো প্রতিটা সময় চেঞ্জ হবে, আর ওটা সাপেক্ষে তো ভ্যালুটা চেঞ্জ হবে। রাইট। সেক্ষেত্রে যদি ডিজিটাল সিগন্যাল হ্যাঁ, ওইখানে ডিসক্রিট টাইমটা হয় কিভাবে? ডিসক্রিট টাইমটা হয় কেমন করে সেটা বলতেছি। এটা তো ডিসক্রিট না, এটা তো এটা তো অ্যানালগ দেখাচ্ছি। জি ম্যাম এটা বুঝছি অ্যানালগ। আচ্ছা, এটা নিয়ে কোনো কোশ্চিন নাই, তাহলে এখন আমি ডিজিটালটা বুঝাবো। কারো কোনো কোশ্চিন আছে যে মানে টাইমটা কন্টিনিউয়াসলি চলতে থাকতেছে, ভ্যালুটাও কন্টিনিউয়াস, টাইমের সাথে সাথে ভ্যালুটাও কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রত্যেকটা ভ্যালু আছে। সোজা কথা, প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রত্যেকটা ভ্যালু আছে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আরাফাত বলেন, আরাফাত, মালিহা বলেন। জি ম্যাম, হ্যাঁ বুঝতে পারছি ম্যাম, প্রতি টাইমের সাথে সাথে ভ্যালু চেঞ্জ হইতেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটা ছবি আঁকছি ডিসক্রিটটা বোঝানোর জন্য। ধরেন আমার একটা অ্যানালগ সিগন্যাল আঁকতেছি আমি, ঠিক আছে? অ্যানালগ সিগন্যালটাকে আমি ভাগ করব এবার। যদিও স্যাম্পলিং এটা আপনাদের সবই মানে করানো আছে, তাও আমি একটু বুঝাই দিচ্ছি তাহলে সুবিধা হবে। এরকম করে দিলাম, ঠিক আছে? এখন যদি তাই হয় তাহলে কি হবে? আমি টাইমটাকে ডিসক্রিট করে দিব প্রথমে, ঠিক আছে? এই পয়েন্টের জন্য ভ্যালু পাবো, এই পয়েন্টের জন্য ভ্যালু পাবো, এই পয়েন্টের জন্য ভ্যালু পাবো, তাই কি না? আমি টাইমটাকে আগে ডিসক্রিট করতেছি, কিন্তু ভ্যালুটা কিন্তু প্রথমে ডিসক্রিট হচ্ছে না। দেখেন তো, এই টাইমের জন্য এখানে একটা ভ্যালু পাবো, কিন্তু তাই বললে আপনাদের কি মনে হয় এখানে ভ্যালু পাবো, কিন্তু এখান থেকে কি এ পর্যন্ত কোনো ভ্যালু নাই? টাইম দিচ্ছি না আমি নির্দিষ্ট করে, সেজন্য আমি ভ্যালু পাচ্ছি না, কিন্তু এর মধ্যে কিন্তু ভ্যালুটা ডিসক্রিট হয়ে যায়নি, ভ্যালুটা কিন্তু কন্টিনিউয়াস আছে, ঠিক আছে? আমি সেক্ষেত্রে তো ম্যাম যখন আমি শেষ করি, যখন আমি শুধু টাইমটাকে ডিসক্রিট করব, নির্দিষ্ট পয়েন্টের জন্য বলবো, তখন সেই প্রসেসটাকে বলা হয় স্যাম্পলিং। কিন্তু যখন আমি ভ্যালুটাকে ডিসক্রিট করব কেমন করে? এমন করে, 1 মিনিট, ভ্যালুটাকে ডিসক্রিট করব কেমন করে? আমি যখন, একটু দাঁড়ান 1 মিনিট, ছবিটা একটু আগে শেষ করি। যখন আমি এমন করে ভাগ করব, ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি যখন, তখন এই পয়েন্টটার জন্য আমি রাখলাম 1, তারপরে সেকেন্ড পয়েন্টটার জন্য রাখলাম 2, ঠিক আছে? তারপরে ধরেন থার্ড পয়েন্টের জন্য আমি যদি 3 ভ্যালু রাখি, থার্ড পয়েন্টের কাছাকাছি যে মানে ধরেন এই যে শেপের জন্য 3 নম্বর পয়েন্টে এই অংশটা আছে, তাহলে এই অংশটার জন্য আমি ভ্যালু পাবো 3, ঠিক আছে? তারপরে দেখেন শেপের জন্য সর্বলাস্টে যে এখানে যে পয়েন্টটা পাবো সেটা আমি পাবো 1, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন। মানে যে প্রসেসের মাধ্যমে কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস ভ্যালুটা পরিবর্তিত হয়ে ডিসক্রিট টাইমে কনভার্ট হয়, শুধুমাত্র টাইমটা ডিসক্রিট হয়, সেটা হচ্ছে স্যাম্পলিং। কিন্তু তারপরে যেটা আমাদের ভ্যালুটা কিন্তু কন্টিনিউয়াস থাকে স্যাম্পলিং এ, তারপরে যখন কোয়ান্টাইজেশন করব তখন ভ্যালুটাও ডিসক্রিট হয়ে যাবে। মানে আমাদের স্যাম্পলিং আর কোয়ান্টাইজেশন করার ফলে আমরা ডিজিটাল সিগন্যাল পাবো, যে কোনো একটা প্রসেসে পাবো না। এবার সাকিব বলেন। ম্যাম সেক্ষেত্রে কি যে ডিজিটাল সিগন্যাল যেটা, সেটা কি ম্যাম র্যান্ডম টাইম ভেরিয়েবলটার জন্য কি র্যান্ডম যে মানটা পাবো আর কি? হুম হুম
আমি বুঝতে পারিনি, আরেকবার বলেন সাকিব। ওইখানে যে র্যান্ডম ভ্যালুর জন্য র্যান্ডম আর কি অ্যাম্পলিটিউডটা পাবো, সেক্ষেত্রে হ্যাঁ। যখন আমি এখান থেকে 5 দিলাম, টাইমটা হুম। দিলাম 5, হুম। সেক্ষেত্রে 5-এর জন্য কি আলাদা একটা মান পাবো? প্রতিটা মানে যেটা আমি সিলেক্ট করবো সেটার মান পাবো? ধরেন আমি 5-এর জন্য দিলাম, ঠিক আছে, টাইম হচ্ছে 5, কিন্তু ভ্যালুটা যে আপনার 5, ধরেন কোন একটা পূর্ণ সংখ্যা হবে এমন না, অ্যানালগ একটা ভ্যালু মান হবে। আসবে আর কি। হ্যাঁ, একটা মান আসবে। ধরেন এখানে যদি পয়েন্টটা নেন, আমি এই ছবিটা একবার এক্সপ্লেন করছি, ঠিক আছে। ধরেন আপনি যেটা সাকিব বললো, ধরেন যে এই এই ও বলতেছে ম্যাডাম এখানে হচ্ছে 5 দিব, এই পয়েন্টের ভ্যালুটা, এই পয়েন্টের ভ্যালুটা, এক মিনিট, প্রথমে যে পয়েন্টটা লিখছি, যে এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টের ভ্যালুটা 5 দিচ্ছি, 5 সেকেন্ড, ঠিক আছে। এই যে প্রথমে যে পয়েন্টটা দিলাম, এই পয়েন্টটা এখানে 5 সেকেন্ড দিলাম, তাহলে এখানকার যে ভ্যালুটা, যে এখানে আসছে পয়েন্ট, এখানে ছেদ করতেছে, এর ভ্যালু কিন্তু 3.55 এরকম হবে, মানে অ্যানালগ ভ্যালু হবে, ডিজিটাল ভ্যালু পাবো না। বুঝছেন? সবাই ক্লিয়ার হচ্ছে? সবাই ক্লিয়ার হচ্ছে তখন ব্যাপারটা? ম্যাম যখন ডিজিটাল সিগন্যালে যখন দেয়, তখন তো ম্যাম এরকম সুন্দর একটা সাইন ওয়েভ, তো তারপরে সেকেন্ডে ধরেন আমার নেগেটিভ। হ্যাঁ, হ্যালো ম্যাম হ্যাঁ সাকিব বলেন। ম্যাম ধরেন এখানে 5 সেকেন্ডের জন্য প্রথমটা হুম। পজিটিভ ভ্যালু আসতো, তারপরে 5 সেকেন্ড এটা নেগেটিভ, তারপরে হ্যাঁ। আবার 5 সেকেন্ড যখন বাড়াবো ওটাও নেগেটিভ, হ্যাঁ। সেক্ষেত্রে তো এরকম সুন্দর একটা সাইন ওয়েভ আসবে না। কখনোই সাইন ওয়েভ আসবে না এরকম সুন্দর। আমি বুঝাচ্ছি, একটু নিচে যাচ্ছি, আপনি যেটা বললেন সেটার অ্যান্সার আসছে আমার কাছে। ধরেন এই যে এটা যেটা করছে, সেটা হচ্ছে স্যাম্পলিং করছে, ঠিক আছে। আমি যেটা বললাম যে এখানে দেখেন এই পয়েন্টের জন্য ধরেন এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস সিগন্যাল, ঠিক আছে। কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস ভ্যালুড, এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম না, এটা হয়ে যাবে ডিসক্রিট টাইম, কন্টিনিউয়াস ভ্যালুড। এখানে ধরেন প্রথমটার জন্য 1 সেকেন্ড দিলাম, দ্বিতীয়টার জন্য 2 সেকেন্ড দিলাম, সবগুলো কিন্তু ডিজিটাল মানে ভ্যালু, মানে হচ্ছে কি বলবো, যেটাকে আমি 1 আর 0 সাপেক্ষে প্রকাশ করতে পারি, ঠিক আছে, এরকম ভ্যালু, পূর্ণ সংখ্যা আর কি। দেখেন এখানটাতে যে ভ্যালুটা, ঠিক আছে, এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা একটা, এখানে একটা ভ্যালু পাচ্ছি, এখানে একটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। এই সব ভ্যালুগুলোই কিন্তু আমাদের মানে পূর্ণ সংখ্যা না, অ্যানালগ ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। তারপরে সাকিব যেটা বলছে ম্যাডাম এখানে 5 সেকেন্ড দিলাম, এখানে যেটা পাইলাম, তারপর এটা 2 সেকেন্ডের জন্য, তারপর এটা 3 সেকেন্ডের জন্য এটা পাইলাম, তারপরে হচ্ছে নেগেটিভের জন্য একটা পাইলাম। কোনোটাই তো এত সুন্দর না, স্মুথ না, দেখতে পাচ্ছেন, একটা বাড়তেছে আবার কমতেছে, আবার এভাবে বাড়তেছে, মানে বিক্ষিপ্ত হয়ে বাড়তেছে। তারপরে কি হচ্ছে দেখেন, এটা গেল স্যাম্পলিং এর ব্যাপারটা। এখন আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ভ্যালুটা কেমন করে ডিসক্রিট হয়, ঠিক আছে, ওটা দেখেন, একটা জিনিস দেখাচ্ছি। এখানে ধরেন এই যে আপনাদের জন্য এখানে একটা পয়েন্ট পাইছিলেন, তাই না? তো ওই পয়েন্টটা আমি বলছিলাম 5.000 এরকম। তো দেখেন এখানেও একটা পয়েন্ট পাইছিলেন 5.00 এরকম, ঠিক আছে। তো এইটা আপনাদেরকে আমি কি করব, আমি কোয়ান্টাইজেশন যখন করব, কোয়ান্টাইজেশন তখন প্রত্যেকটাকে ধরেন এই ভ্যালুটা এই অংশের কাছাকাছি, রেড যেটা সিম্বল সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন করার ফলে, আর যেটা ব্লু সেটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যালটা। দেখেন এই সিগন্যালটা এই 1001 এর খুব কাছে, তাহলে আমি এটাকে ভ্যালুটাকে এটা ধরে নিব। অর্থাৎ এটা কিন্তু খুব দূরে, তাও কিন্তু এটাকে আমি 100 ধরতে পারতেছি না, এটাই কিন্তু আমি এটা ধরতেছি। আবার দেখেন এটা যখন, তখন আমি এটা ধরতেছি, মানে ব্যাপারটা হচ্ছে কাছাকাছি ভ্যালু ধরে নিচ্ছি, অ্যাপ্রক্সিমেট। এটা অ্যাপ্রক্সিমেট ধরার ফলে আমরা একটা ডিজিটাল ভ্যালু পাচ্ছি, মানে ডিসক্রিট ভ্যালু পাচ্ছি, সরি। অ্যানালগ ভ্যালুটা তখন ডিজিটাল ভ্যালুতে বা ডিসক্রিট ভ্যালুতে কনভার্ট হয়ে যাচ্ছে। এটাই আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এখন ক্লিয়ার হয়েছে একটু বিষয়টা? বলেন তো সবাই। ম্যাম আরো ক্লিয়ার হবে, আমি একটু আরো পরবর্তী, মানে এখানে জাস্ট আরেকটা আমি জিনিস এটা রিপিট বুঝাইলাম। করবেন? হ্যাঁ 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 বলেন, হ্যাঁ বলেন। এই যে কোয়ান্টাইজেশন, হ্যাঁ। কোয়ান্টাইজেশন আর হচ্ছে গিয়া স্যাম্পলিং, এটা একটু সংজ্ঞাটা একটু বলবেন, এটা কিভাবে কি কাজটা করে? সাকিব আমি তো নিচে যাচ্ছি, আমি তো জাস্ট বুঝাইলাম যে অ্যানালগের রেসপেক্টে ডিসক্রিটের সাপেক্ষে। আমি এভাবে ছাড়া ছাড়া হয়ে বললে কোনোটাই হবে না, সবগুলো ডিটেলস পড়াতে হবে, ও বুঝছেন? ঠিক আছে। আমি শুরু করি তাইলে, হ্যাঁ। আমি জাস্ট এটা আপনাদের শেষ জি করে ম্যাম, দিইনি, জি। বুঝছেন, আমি জাস্ট শুরু করলাম। ওকে, এখন তাহলে আমি এটা একটু পড়ায় দিই। এখানে পিসিএম সম্পর্কে একটু ধারণা দেওয়া আছে, একটু আমি বলে দিই কোনটুকু পড়তে হয় এখান থেকে। এখানে বলছে মডুলেশন ইজ দ্য প্রসেস অফ ভ্যারিং ওয়ান অর মোর প্যারামিটারস অফ আ ক্যারিয়ার সিগন্যাল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুস অফ দ্য মেসেজ সিগন্যাল। এখানে মডুলেশনের সংজ্ঞাটা দিছে, আপনারা এটা জানেন, এটা আর বলতেছি না। The message signal is the signal which is being transmitted for communication, and the carrier signal is a high frequency signal which has no data but is used for long distance transmission. এটা আপনারা জানেন যে ক্যারিয়ারের মধ্যে কোনো ইনফরমেশন থাকে না, এটা একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, ঠিক আছে। আর যার মধ্যে ইনফরমেশন থাকে মেসেজ সিগন্যালটা, সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি থাকে। এটার জন্য আমার ক্যারিয়ারটাকে হাই ফ্রিকোয়েন্সিতে রাখা হয়। আচ্ছা ঠিক আছে, এখন পিসিএমটা কি?
there are many modulation techniques which are classified according to the type of modulation employed. ঠিক আছে, আমরা অনেক টাইপ দেখছি মডুলেশনের। of them all, ওগুলো সবগুলোর মধ্যে the digital modulation technique used is pulse code modulation. ডিজিটাল মডুলেশন টেকনিক বলতে বোঝাচ্ছে যেখানে আমাদের অ্যানালগ সিগন্যালটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট হবে আর কি, সেই মডুলেশন টেকনিকটাকে বলা হচ্ছে পালস কোড মডুলেশন। ঠিক আছে, a signal is pulse code modulated to convert its analog information in binary sequence. মানে এটুকু দাঁড়ান আমি লিখি, আমি একটা সিগন্যাল দিব যেটা হচ্ছে অ্যানালগ, ঠিক আছে, সেটাকে আমরা পাবো কিসে, সেটাকে আমরা পাবো হচ্ছে বাইনারি সিকোয়েন্স মানে ডিজিটালে। ঠিক আছে, বাইনারি সিকোয়েন্স মানে তো ডিজিটাল। কেমন করে পাবো, এটাকে পালস কোড মডুলেশন করার ফলে। ঠিক আছে, এখন আমাদের লক্ষ্য হচ্ছে অ্যানালগটাকে নিব আমি, ঠিক আছে, ইনপুট হিসেবে, কিন্তু আমি আউটপুট পাবো 1 আর 0 সাপেক্ষে। তো আমার ডিজিটালটা পাবো কখন, আমার যখন কোয়ান্টাইজেশন হয়ে যাবে তখন আমার ডিজিটালটা পেয়ে যাবো। তারপরে এই যে বাইনারি রেসপেক্টে 1 অথবা 0 রেসপেক্টে করার জন্য আমার আরেকটা স্টেপ নিতে হয়, সেটা হচ্ছে ইনকোডিং। ঠিক আছে, এখন দেখেন দ্য আউটপুট অফ আ পিসিএম will resemble a binary sequence 1 অথবা 0 আর কি। The following figure shows an example of output PCM output with respect to instantaneous values of a given sine wave. মানে এটা রেসপেক্ট এখান থেকে কেমন করে এটা পাচ্ছে সেটা দেখাইছে, কিন্তু আমি এখন সেটা বলবো না আপনাদেরকে কেমন করে পাইছে। আমি ছবি দেখালাম নিচে, ওই কোয়ান্টাইজেশন আর স্যাম্পলিং এর পরে এই ছবিটা আপনাদের বুঝতে খুবই ইজি হবে। ঠিক আছে, আমি যেভাবে দাগ দিয়ে দিয়ে বুঝালাম এটা সেভাবেই করা হয়েছে আর কি, দুটো স্টেপ কমপ্লিট করে। সুতরাং মানে এটা একটা স্টেপ, যে এভাবে লম্বালম্বিভাবে দাগ দিব যেটা, সেটা হচ্ছে স্যাম্পলিং। আর যেটা হচ্ছে ধরেন প্রথমে যেটা দিলাম এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টানলাম, ভার্টিক্যাল লাইনটাকে যদি মনে রাখতে চান তাহলে ভার্টিক্যাল লাইনটা কেন দিলাম, টাইমকে আমি ডিসক্রিটে কনভার্ট করছি তাই। ঠিক আছে, তাহলে ভার্টিক্যাল লাইন দিলে বুঝতে হবে, মনে রাখবেন ভার্টিক্যাল লাইন দিয়ে আমি ছেদ করলে বা ভাগ করলে সেটা হয় স্যাম্পলিং, আর যদি হরিজন্টাল লাইন দিই তাহলে কি হবে, তাহলে সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন। ঠিক আছে, এই কারণ আমার সেটাকে কি করছে, অ্যামপ্লিটিউডটাকে বা ভ্যালুটাকে ডিসক্রিট করতেছি। মনে থাকবে শর্টকাট টেকনিকটা, আমি লিখে দিব। জি ম্যাম। লিখে দিব, আচ্ছা আমি লিখে দিচ্ছি। লাগবে না। আচ্ছা লিখবো না তাইলে, আচ্ছা ওকে। তারপরে এখানে দেখেন, এখানে বলছে instead of pulse trend PCM produces a series of number of digits, hence the process is called a digital. Each one of these digits, though in binary code, represent the approximate amplitude of the signal sample at that instant. মানে বলছে যে যখন আমরা যে সিগন্যালটাকে মানে এই একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে ওই সিগন্যালটার অ্যামপ্লিটিউড কত হবে সেটা হচ্ছে আমরা বাইনারিতে প্রকাশ করতে পারছি। ঠিক আছে, মানে 1010 দিয়ে ওর ভ্যালুটা দিতে পারছি, কিন্তু মানে আমরা যতটুকু ভ্যালু হবে, ধরেন 5 আছে ভ্যালু, ঠিক আছে, 5 এই যে বা 3 আছে, 3 হলে কি হবে, আমরা কি লিখবো 011, ব্যাপারটা এরকম, মানে বাইনারিতে আমি ভ্যালুটা প্রকাশ করছি, এই আর কিছু না। ঠিক আছে, এখন বলছে যে in pulse code modulation the message signal is represented by a sequence of coded pulse. This message signal is achieved by representing the signal in discrete form in both time and amplitude. মানে আমরা টাইম এন্ড অ্যামপ্লিটিউডে দুটাতেই হচ্ছে ডিসক্রিট ফর্মটা নিয়ে আসবো, যেটা আমি বললাম ডিজিটাল সিগন্যালটা মূলত ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুড। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটু জিজ্ঞাসা করি দেখি কে কত বুঝলো। পারভেজ বুঝতে পারতেছেন, পারভেজ হাসান, পারভেজ হাসান। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা হামিদুল ইসলাম আছে, হামিদুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম হামিদুল ইসলাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি বুঝতেছেন যেটা পড়াইলাম? জি ম্যাম, বোঝার চেষ্টা করতেছি ম্যাম। আচ্ছা যেটুকু পারবেন না আমাকে বলবেন, আগে তো আপনি বলতেন, এখন তো বলেন না। জি ম্যাম, না ছোট ভাইরা সবাই বলতেছে, আমি শুনছি। না আপনিও বলবেন অবশ্যই, ঠিক আছে, সমস্যা হলে। আচ্ছা তারপরে হচ্ছে রকুনুজ্জামান। আপনি যেটা ম্যাম যে কলম আকারে বলছেন ওইটা তো বইয়ে লেখা কোয়ান্টাইজেশন। হ্যাঁ কোয়ান্টাইজেশনই তো। না 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 বইয়ে কেন লেখা থাকবে সেটা, এই যে আপনি যেটা যে স্যাম্পলিং বলছেন ওইটা এখানে বইয়ে লেখা। কোথায়, কোন বইয়ে লেখা? এই যে বিপি লাথি। না বাবা, এটা তো হচ্ছে লম্বা লম্বি যেটা, সেটাই স্যাম্পলিং, অবশ্যই এটা থাকবে না, এটা বিপি লাথির বইয়ে থাকবেই না এটা। আমি একটা গ্রুপে একটা ছবি পেয়েছি, একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনি পাঠান, পরে দেখতেছি, ক্লাসটা শেষ করে তারপরে দেখতেছি, ঠিক আছে। এই আচ্ছা সমস্যা নেই। আচ্ছা তারপরে এখন দেখেন পিসিএম এর ক্ষেত্রে বেসিক এলিমেন্ট গুলো, যে আমাদের হচ্ছে যেরকম আমরা পড়লাম উপরে, যে আমাদের হচ্ছে উপরে যেটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে বেসিক এলিমেন্ট কি কি, সেরকমই পিসিএম এর ক্ষেত্রে বেসিক এলিমেন্ট কি কি সেটা হচ্ছে এখন দেখাবো, ঠিক আছে।
তো এখন দেখেন প্রথমে আছে অ্যানালগ মেসেজ সিগন্যাল, তারপরে আছে এলপিএফ। এলপিএফ মানে হচ্ছে লো পাস ফিল্টার, ঠিক আছে। তারপরে স্যাম্পলার, কোয়ান্টাইজার, তারপরে ইনকোডার। এই কোয়ান্টাইজেশন করার পরে ইনকোডার দিয়ে আমি বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে। যে ডিজিটাল সিগন্যালটা আসলো, ধরলাম 5 আসলো, 3 আসলো, এই ভ্যালুটাকে আমি বাইনারি সিকোয়েন্সে যখন কনভার্ট করব সেটা হচ্ছে ইনকোডিং। তারপরে কি হবে, পিসিএম আউটপুট গিভেন টু চ্যানেল, চ্যানেলে দিব। তারপরে রিজেনারেটিভ রিপিটার হবে। আচ্ছা, 2 ধরনের রিপিটার আছে, ঠিক আছে। একটা হচ্ছে জাস্ট রিপিটার, একটা হচ্ছে রিজেনারেটিভ রিপিটার। পার্থক্য কে বলতে পারবে? পার্থক্য কে বলতে পারবে বলেন তো? রিজেনারেটিভ রিপিটার আর নরমাল রিপিটারের মধ্যে পার্থক্য কে বলতে পারবে? এই যে রিজেনারেট ওটা কি এমপ্লিফায়ারের মতো ম্যাম? আপনার এক মিনিট, সাকিব আপনি যে ছবিটা পাঠাইছেন সে ছবিতে কি লেখা আছে দেখছেন আপনি? লেখা আছে কোয়ান্টাইজড স্যাম্পলস অফ এমটি। কোয়ান্টাইজড মানে আমার অ্যামপ্লিটিউডটাকে নির্দিষ্ট করার পরে, এটা স্যাম্পল, নট কোয়ান্টাইজেশন, বুঝছেন? কোয়ান্টাইজেশন অফ স্যাম্পলড অ্যানালগ সিগন্যাল, আগে স্যাম্পলিং করছে বলেই লম্বা লম্বা দাগগুলো পাওয়া গেছে, তারপরে সেটাকে কোয়ান্টাইজেশন করব, সেজন্য এই ছবিটা। আর যে এম 2 MP/L লেখা আছে না, ওটাই হচ্ছে কোয়ান্টাইজেশনের লেভেল, যেটা হচ্ছে উপরে আমি দেখালাম। এই যে এখানে পরপর লাইন যেটা টানবো সেটা দুটার মধ্যে পার্থক্য থাকবে 2 MP/L। ছবিতে ভালো করে উঠেনি, দেখেন দাগগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু সাদা সাদা হয়ে আছে, দেখতে পাচ্ছেন? মানে যে হরিজন্টাল যে দাগগুলো সেগুলো দেখেন সাদা সাদা হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে, বইয়ে স্পষ্ট ছবি আসে নাই। দেখতে পাচ্ছেন দাগগুলা হরিজন্টাল সাদা সাদা হয়ে আছে, বুঝছেন? এটা ভুল থাকার কথা না, বিপিলাতির বইয়ে ঠিকই আছে, বিপিলাতির বইয়ে শুধু সাদা সাদা দাগগুলো দেখা যাচ্ছে না, নিউজ প্রিন্ট মনে হয় এজন্য। আর ওখানে কিন্তু অ্যামপ্লিটিউডের ওখানে দেখেন এমপি দেওয়া আছে আর মাইনাস এমপি দেওয়া আছে হরিজন্টালি, দেখছেন? ওটা হচ্ছে মাইনাস এমপি থেকে প্লাস এমপি পর্যন্ত, এই জন্য পুরোটার হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 2 MP/L। আর প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিস্টেন্স দেওয়া আছে। এমপির পরে দেখেন অনেকগুলো কাটা কাটা দাগ চিহ্ন দেওয়া আছে, প্রত্যেকটা এক একটা করে ভ্যালু, একটা 0, তারপর একটা 1 2 এরকম করে করে, ঠিক আছে। এই আপনারা হচ্ছে যদি ইয়ে না হয় এটা দেখতে, মানে আমি যেটা পড়াচ্ছি যদি সমস্যা হয় তাহলে আপনারা নেটে সার্চ দিয়েও দেখতে পারেন, এরকমই লেখা থাকবে, ঠিক আছে। এই আচ্ছা, কি যেন জিজ্ঞাসা করলাম? ও, রিজেনারেটিভ রিপিটার আর রিপিটারের মধ্যে পার্থক্য কে বলতে পারবে? এটা কি ম্যাম এমপ্লিফায়ারের মতো কাজ করে? কোনটা? রিজেনারেটিভটা? জি ম্যাম। হ্যাঁ, কাজ খানিকটা অ্যামপ্লিফায়ারের মতন। অ্যামপ্লিফায়ার না, আসলে কি বলবো, মানে মোল্টের মতোই আর কি। অ্যামপ্লিফায়ার তো জাস্ট আমার অ্যামপ্লিফাই করছে আউটপুটকে, কিন্তু এখানে আউটপুটকে অ্যামপ্লিফাই করবে না, এখানে কাকে অ্যামপ্লিফাই করবে? রিজেনারেট করবে। মানে আমাদের হচ্ছে রিপিটারটা কি করবে, শুধুমাত্র হচ্ছে যে আউটপুটটা আমি পাবো, মানে আমি ধরেন এখানে আসলো চ্যানেলের মধ্যে, চ্যানেলে তো যখন আসলো চ্যানেলের ভিতরে তখন আমার দেখাচ্ছে একটু চেঞ্জ হয়ে গেল, তখন রিপিটার কি করবে, ওই চেঞ্জ হইলেও ওইটাকেই রিপিট করবে, ঠিক আছে। আর রিজেনারেটিভ রিপিটারটা কি করবে, যেটা আসবে চ্যানেলের মধ্যে যে সিগন্যালটা পাবো আমি, সেটাকে আবার কি করবে, রিজেনারেট করবে, কার মতো করে, মেসেজ যেটা দিব আমি সেরকম করে, ঠিক আছে। করার পরে সেটাকে আমি হচ্ছে কি করব, যখন পাঠাবো রিজেনারেটিভ রিপিটারের মধ্যে, সেটা হচ্ছে আমার একটু অ্যামপ্লিফাই করে পাঠাবে, অ্যামপ্লিফাই করে দিবে, মানে রিজেনারেটও করবে অ্যামপ্লিফাইও করবে। মানে বুঝতে পারছেন তো এটার মধ্যে পার্থক্য? একটা শুধু রিপিট করবে আর একটা রিপিট করবে না, শুধু অ্যামপ্লিফাই করে রিপিট করবে, বুঝছেন? বুঝতে পারছেন সবাই? হ্যালো, বলেন তো। আচ্ছা ঠিক আছে। তারপরে এখন দেখেন যে হচ্ছে এখন আমি বেসিক এলিমেন্টগুলো পড়াচ্ছি, তাইলে বলতে তার ট্রান্সমিটার, ও এটা আমি শেষ করিনি, দাঁড়ান। রিজেনারেটিভ রিপিটারটা পাওয়া গেল, তারপরে হচ্ছে কি হলো, তারপর রিজেনারেটিভ সার্কিট পাইলেন, ডিকোডার, তারপর রিকনস্ট্রাকশন ফিল্টার, তারপর ডেস্টিনেশন, ঠিক আছে। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট ভূমিকা তো আমরা স্যাম্পলার, তারপরে কোয়ান্টাইজার, ইনকোডারের বুঝলামই, কিন্তু এখানে দেখেন একটা এলপিএফ ইউজ করা হয়েছে। এলপিএফ মানে লো পাস ফিল্টার, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা যদি না ইউজ করেন তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। আচ্ছা, এখন আমি একটু বিবরণে চলে যাই। আর এলপিএফ এর কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে যে কেন ইউজ করব। আচ্ছা, আগে বিবরণে যাই, তারপরে এলপিএফ এর ব্যাপারটা বলছি। Also, the transmitter section of a pulse code modulator circuit consists of sampling, quantizing, and encoding, which are performed in the analog to digital converter section. The low pass filter prior to বলছে মানে যেটা আগে ইউজ করা হয় স্যাম্পলিং এর, prevents the aliasing of the message signal. একটা জিনিস দেখতে পাচ্ছেন, অ্যালাইসিং, অ্যালাইসিং দেখতে পাচ্ছেন? এটা কি, এই টার্মটা আমি জাস্ট ছবি আগে দেখাচ্ছি, পরেও আছে, তাও একবার আগে দেখাই।
এটাতে কি হচ্ছে বলেন তো, এই এই ইয়েটাতে, সিগন্যালটাতে কি হচ্ছে? কি ওভার মডুলেটেড Overlap সিগন্যাল হচ্ছে, ম্যাম। কিছুটা ফেজ শিফট হইতেছে না। ফেজ শিফট, এটা ওভার মডুলেটেড আপনি যদি বলেন একদিক দিয়ে ঠিক, বাট এটা ওভার মডুলেটেড না। এটা হচ্ছে আমি একটা সিম্বলের মধ্যে আরেকটা সিম্বল ঢুকাই দিচ্ছি। ওভার মডুলেটেড তো আমার ছিল অ্যানালগের ক্ষেত্রে, ঠিক আছে, এটাও অ্যানালগ, এটাও ডিজিটাল না, বাট হচ্ছে কি এখানটা একটা অন্যের সাথে ওভারল্যাপ করতেছে, প্লাস ইনফরমেশন গুলো আমার লস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, অনেকটা ওভারল্যাপিং এর মতোই বলা যেতে পারে এখানে। এটা কেন হয়? এটা হয় ফ্রিকোয়েন্সির একটা ব্যাপারের জন্য, ঠিক আছে। এই ফ্রিকোয়েন্সির ব্যাপারের জন্যই আমার এলপিএফটা ইউজ করা হয়। এলপিএফটা কি করে? লো পাস ফিল্টার, মানে লো ফ্রিকোয়েন্সিকে যেতে দিবে আর হাই ফ্রিকোয়েন্সিকে আটকায় দিবে। কেন? এই হাই ফ্রিকোয়েন্সিটাই অনেক সময় যখন আমাদের হচ্ছে স্যাম্পলিং এর মধ্যে যাবে, তখন হাই ফ্রিকোয়েন্সি গুলাই আমাদের কি হিসেবে কাজ করে? নয়েজ হিসেবে কাজ করে। আর এই হাই ফ্রিকোয়েন্সি গুলোর জন্যই যখন হাই ফ্রিকোয়েন্সি গুলো যাবে, তখন স্যাম্পলিং রেটের চাইতে যদি ওই ফ্রিকোয়েন্সি গুলো বেশি হয়, তাহলে এরকম মানে হচ্ছে ওভারল্যাপিং হবে। আর এটা কি, এই ইফেক্টটাকে বলা হচ্ছে অ্যালাইসিং ইফেক্ট, ঠিক আছে। তো এই অ্যালাইসিং ইফেক্ট থেকে মেসেজ সিগন্যালকে বাঁচানোর জন্য আমাদের লো পাস ফিল্টারটা ইউজ করা হয়। বুঝতে পারছেন? আমি আবার বলছি, বলবো আবার? জি ম্যাডাম, আবার বলুন। আচ্ছা, লো পাস ফিল্টারটা ইউজ করি আমরা কেন? যাতে করে লো ফ্রিকোয়েন্সিকে আমি যাইতে দিই আর হাই ফ্রিকোয়েন্সিকে আমি বাধা দিই, তাই তো। তো এই হাই ফ্রিকোয়েন্সি এলিমেন্টগুলো যখন যদি আমার চলে যায় মানে এলপিএফ যদি ইউজ না করি, যদি আমার স্যাম্পলারের মধ্যে আমার মেসেজ সিগন্যালের মাধ্যমে হাই ফ্রিকোয়েন্সিটা চলে যায়, তাহলে কি হবে? যদি হাই ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে, মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিটা, সেটা যদি নাইকুয়েস্ট রেট অথবা স্যাম্পলিং রেটের চাইতে বেশি হয়, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে আমার সেটা সিগন্যালের মধ্যে নয়েজ হিসেবে থাকে যাবে, আর একটা সিগন্যাল আরেকটা সিগন্যালের সাথে ওভারল্যাপ করবে, ঠিক আছে। এই ওভারল্যাপিংটাকেই দূর করার জন্য আমাদের এলপিএফটা ইউজ করা হয় স্যাম্পলারের আগে আর মেসেজ সিগন্যালের পরে, ঠিক আছে। বুঝতে পারছেন? একটু দাঁড়ান, এক মিনিট। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ম্যাম। আচ্ছা, তারপর এখন দেখেন, the basic operations in the receiver section are regeneration of impaired signals, decoding and reconstruction of the quantized pulse trend। মানে এখানে যেগুলো আছে সেটার কথা বলা হচ্ছে যে রিসিভার সেকশনে কি কি দেওয়া আছে। এখন প্রত্যেকটা বিবরণ দিচ্ছি একটু করে, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে লো পাস ফিল্টার। This filter eliminates the high frequency components present in the input analog signal which is greater than the highest frequency of the message signal। মানে মেসেজ সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি চাইতে যেটা হচ্ছে মানে বেশি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, সেটা যদি থাকে সেটা হচ্ছে কি করে দেয় আমাদের হচ্ছে ফিল্টার করে দেয়। যেটা কেন করি আমরা? যাতে করে বেশি ফ্রিকোয়েন্সি গুলা পরে গিয়ে আমাদের হচ্ছে নয়েজ বা ওভারল্যাপিং ক্রিয়েট না করতে পারে, মানে মোট কথায় অ্যালাইসিংটা দূর করার জন্য মেসেজ সিগন্যালের। এখন স্যাম্পলারটা কি? দিস ইজ দ্য টেকনিক হুইচ হেল্পস টু কালেক্ট দ্য স্যাম্পল ডাটা অ্যাট ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুস অফ দ্য মেসেজ সিগন্যাল সো অ্যাজ টু রিকনস্ট্রাক্ট দ্য অরিজিনাল সিগন্যাল। দ্য স্যাম্পলিং রেট, মানে স্যাম্পলার বলতে বলছে যে স্যাম্পলিং করবে, মানে ডিসক্রিট টাইমে কনভার্ট করবে, নট ডিসক্রিট ভ্যালুডে, ঠিক আছে। এটার পরে আরো বিবরণ আছে। তারপরে হচ্ছে এখানে বলছে যে আচ্ছা একটা কথা, এখানে দেখেন, এখানে যেটা আমি বললাম যে এই যে দাগ টান দিলাম, যে কোনো 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর আমি ইচ্ছা মতো দাগ টানতে পারি নাকি? নিশ্চয়ই একটা নিয়ম আছে দাগ টানার, বলেন তো। যে ভার্টিক্যাল দাগটা আমি টানতেছি, এটাকে আমি যে কোনো ভাবে টানতে পারি? জি ম্যাম। না, যে কোনো ভাবে টানতে পারি না, এটা নিয়ম আছে একটা টানার। এটা টানবো যে আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে বা নির্দিষ্ট রেটে টানবো, ঠিক আছে। এই রেটটাকে বলা হচ্ছে স্যাম্পলিং রেট, ঠিক আছে, বা পিরিয়ড বলতে পারে, স্যাম্পলিং পিরিয়ড বলতে পারেন। রেট মানে এফএস আর পিরিয়ড মানে টিএস, মানে একে অন্যের বিপরীত আর কি, বুঝতে পারতেছেন, মানে টিএস ইজ ইকুয়াল টু 1/fs। তো যেভাবেই বলেন, তো স্যাম্পলিং রেট যদি আমি বলি তাহলে কিন্তু একটা নির্দিষ্ট স্যাম্পলিং রেট থাকে, ঠিক আছে, ওই রেটেই আমাকে দাগটা টানতে হবে। বুঝতে পারছেন? এই তাহলে দেখেন স্যাম্পলিং রেট সম্পর্কে কি বলা আছে। বলছে দ্য স্যাম্পলিং রেট মাস্ট বি গ্রেটার দ্যান টুয়াইস দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ডাব্লিউ অফ দ্য মেসেজ সিগন্যাল। মানে মেসেজ সিগন্যালে যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ধরলাম ডাব্লিউ, সেটার 2 গুণ মানে 2W থেকে বেশি হতে হবে, ঠিক আছে, যাতে করে অ্যালাইসিং না হয়। আমরা তো লো পাস ফিল্টার ইউজ করে অনেকটা কমায় দিছি, তাও যদি হয় সেটার জন্য আমাদের কি করতে হবে?
আমাদের হচ্ছে স্যাম্পলিং রেটটাকে এমন ভাবে ধরতে হবে, স্যাম্পলিং রেট বলতে এফএসটিকে এমন ভাবে ধরতে হবে যাতে করে সেটার ভ্যালু অবশ্যই আমাদের মেসেজ সিগন্যালের 2 গুণের সমান হয় অথবা বড় হয়। ঠিক আছে, পরে যে বুঝতে পারবেন যে একটা নিজের ছবি দেখায় আসে, দাঁড়ান তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে দেখেন, এখানে যখন এফএস এর ভ্যালু 2w সমান হবে, ঠিক আছে, মানে স্যাম্পলিং রেটটা যখন 2w হবে, মানে w বলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য মেসেজ সিগন্যাল, যদি 2w সমান হয় দেখেন একটা পয়েন্ট শেষে আরেকটা পয়েন্ট শুরু হচ্ছে এরকম। আর যদি 2w থেকে ছোট হয় তাহলে কি হবে দেখেন, এরকম ওভারল্যাপিং করবে, দেখছেন। আর যদি 2w থেকে বড় হয় তাহলে কি হবে দেখেন, আরেকটা ছবি আছে 2w থেকে বড় হলে কি হবে, উপরে নিচে আসছে মনে হয়, এক মিনিট, এই যে 2w থেকে বড় হলে এরকম ফাঁকা ফাঁকা হবে, ঠিক আছে। 2w সমান হলে এরকম মানে একটার পর একটা পয়েন্ট থাকবে, ওভারল্যাপিং হবে না। আর 2w থেকে ছোট হলে এরকম হচ্ছে নিচে দেখেন ওভারল্যাপিং হয়ে যাবে, মানে অ্যালাইসিং হয়ে যাবে। এজন্য স্যাম্পলিং রেটটা এভাবে চুজ করা হয়, ঠিক আছে। এটা পরে যাচ্ছি, জাস্ট ছবিটা দেখা দিলাম একটু মানে বোঝার সুবিধার জন্য আপনাদের, ঠিক আছে, বুঝতে পারছেন? সবাই মনে হচ্ছে একটু ভয় পাচ্ছেন? না ম্যাম, বুঝছি ম্যাম। বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুহিনদের কিন্তু বেশি বোঝা উচিত, তুহিন, তারপরে ইমরানের, তারপরে হচ্ছে রাসেলের, কারণ আপনারা তো প্রায় বের হয়ে যাচ্ছেন। এটা কিন্তু নিয়ে কোশ্চেন থাকবে, বুঝছেন, সরকারি জবগুলোতে বা বিভিন্ন পরীক্ষাতে। এটা কিন্তু ভালো করে পাকতে হবে, ঠিক আছে? ওকে জি ম্যাম, বুঝছি ম্যাম এগুলো। ঠিক আছে তুহিন, আপনার মনে হচ্ছে খুব মন খারাপ তুহিন? না ম্যাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন কোয়ান্টাইজার, ঠিক আছে, কোয়ান্টাইজার দিয়ে কি করব, কোয়ান্টাইজার দিয়ে আমি হচ্ছে যেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম থেকে ডিসক্রিট টাইমে পাইলাম ইয়েতে স্যাম্পলিং এ। এখন আমি ডিসক্রিট টাইম পাইছি কিন্তু কন্টিনিউয়াস ভ্যালু ছিল, কিন্তু এখন ভ্যালুটাকে ডিসক্রিট করব কেমন করে, কোয়ান্টাইজেশনের মাধ্যমে। এখানে দেখেন বলছে কোয়ান্টাইজিং ইজ আ প্রসেস অফ রিডিউসিং দ্য এক্সেস বিটস এন্ড কনফাইনিং দ্য ডাটা, and the sampled output when given to quantizer reduces the redundant bits and compresses the value। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ভ্যালু নিয়ে কাজ, মানে যে ভ্যালুটা আমরা দিব, ওই যে বললাম 3.555, অনেক বেশি ভ্যালু লাগতেছে না, অনেক রিডান্ডেন্ট বিট আছে না পয়েন্টের পরে, এগুলো সব আমি রিডিউস করে দিব, রিডিউস করে একটা পূর্ণ সংখ্যা নিব। মানে ধরেন যদি এরকম হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা পয়েন্টে অ্যানালগ সিগন্যালটার ভ্যালু হচ্ছে 3.56, তখন আপনি কোন লেভেলটা নেবেন কোয়ান্টাইজেশনের জন্য, মানে একটা লেভেল আছে 3, একটা লেভেল আছে 4, তো দেখেন 3.555 বলছে, তাহলে কিন্তু 4 লেভেলটা নিতে হবে, বুঝছেন। ইরর আসবে কিন্তু, এর ফলে কিন্তু ইররও আসবে, কারণ একটা নর্মাল সিগন্যালের ভ্যালু ছিল 3.556, বাট আপনি নিচ্ছেন কিন্তু ওটা 4 হিসেবে, বুঝছেন ব্যাপারটা কেমন ভাবে রিডিউস করবে, মানে হ্যাঁ বলেন। স্যাম্পলিংটা কি করা হয় ডিজিটাল সিগন্যালের জন্য? স্যাম্পলিং করা হয় ডিজিটাল সিগন্যালের জন্য তো অবশ্যই, কিন্তু এটা প্রথম ধাপ, জাস্ট টাইমটাকে ডিসক্রিট করা হয়। সেই ক্ষেত্রে কি ইনফরমেশন লস হওয়ার কোনো চান্স নাই? অবশ্যই লস হওয়ার চান্স আছে, ওইখানে একটু চান্স আছে, কোয়ান্টাইজেশনে তো আরো বেশি চান্স আছে, বুঝছেন। কারণ টাইমে যদি তাও একটু ভ্যারিও করে সমস্যাও হয় না, মোটামুটি অল্প সমস্যা হয়, কিন্তু কোয়ান্টাইজেশনের সময় অ্যামপ্লিটিউডটা তো পুরো রাউন্ড অফ করে নেওয়া হয়। রাউন্ড অফ বলতে যেটা হচ্ছে ভগ্নাংশ থাকবে, ধরেন একটা ভ্যালু 3 যে বললাম 556, এটা তো একটা ভ্যালু, এটাকে যদি আমি 4 করি তাহলে ধরেন যে ইনফরমেশনটা যার পাওয়া সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, অবশ্যই লস হবে, বুঝছেন। আর রাউন্ড অফ করা মানে যেটা হচ্ছে এরকম পয়েন্ট আকারে থাকবে, আপনার তো রাউন্ড অফ এর মিনিং জানেন, যে 3 পরে পয়েন্ট থাকলো, 5 এর বেশি থাকলে ওটা 4 এ নিয়ে যেতে হয়, আর 5 এর কম থাকলে সেটা 3 তে নিয়ে আসতে হয়। এই নিয়মটা জানেন না রাউন্ড অফ এর? সবাই জানেন? জি ম্যাম। সবাই জানেন? বলেন, কথা বলেন। জি ম্যাম, নিউমেরিক্যাল মেথডে পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখলাম না, গুড। তাহলে কোয়ান্টাইজেশনে আমরা কি করলাম, আমরা ভ্যালুটাকে ডিসক্রিটে কনভার্ট করলাম, ঠিক আছে, ভ্যালুটাকে কিন্তু ডিসক্রিট, আর স্যাম্পলিং এ কিন্তু টাইমটাকে ডিসক্রিটে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইনকোডার। ইনকোডার দিয়ে আমি কি বললাম, আমি ধরেন একটা ভ্যালু ওই যে 4 পাইলাম, 3.556 থেকে 4 পাইলাম, এখন এই 4টা তো আমি নিতে পারবো না, 4 কি নিতে পারবো, এটা ডেসিমেল ভ্যালু, এটাকে হচ্ছে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে, বাইনারিতে মানে 100, ঠিক আছে। এই বাইনারিতে যে কনভার্ট করছি এটাকেই বলা হচ্ছে ইনকোডিং, ঠিক আছে, মানে হচ্ছে আমাদের সিকোয়েন্সটা 1 আর 0 এ রাখছি আর কি, এজন্য এটা ইনকোডিং বলা হচ্ছে। The digitization of analog signal is done by the encoder. It designates each quantized level by a binary code. মানে প্রত্যেকটা কোয়ান্টাইজেশন লেভেল, ধরলাম 4 যেটা বললাম, ঠিক আছে, ওই লেভেলটাকে প্রত্যেকটা কিন্তু একটা লেভেল,
ওই ভ্যালুগুলা লেভেলে আমি পাইলাম, ওই লেভেলটা কি করবো, একটা বাইনারি কোড মানে 1 আর 0 দিয়ে কম্বাইন করে লিখবো। তারপরে বলছে দ্য স্যাম্পলিং ডান হিয়ার ইজ দ্য স্যাম্পল অ্যান্ড হোল্ড প্রসেস। তারপরে এখানে বলছে দিস 3 সেকশনস LPF স্যাম্পলার অ্যান্ড কোয়ান্টাইজার উইল অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। যদি এখান থেকে আমি দুই রকম কোশ্চেন করতে পারি, আমি এখানে বলতে পারি পাস কোড মডুলেশনের পুরো বেসিক এলিমেন্টগুলো দেখেন, অথবা আমি যদি শুধুমাত্র বলি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, তাহলে কি হবে, আপনাদের LPF স্যাম্পলার আর কোয়ান্টাইজার ইউজ করলে কিন্তু ডিজিটাল কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে তাহলে এইটুকু বর্ণনা দিলেই কিন্তু হয়ে যাবে আপনাদের, রিসিভার সেকশন লাগতেছে না আপনাদের আর। ঠিক আছে, শুধু ট্রান্সমিটার সেকশনটুকু বর্ণনা করলেই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের বর্ণনা হয়ে গেল। বুঝছেন কোশ্চেনটা? যদি আমি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার দিই তাহলে শুধু ট্রান্সমিটার সেকশনটা বললেই হবে। ঠিক আছে, তারপরে বলছে ইনকোডিং মিনিমাইজেস দ্য ব্যান্ডউইথ ইউজড। কেউ কথা বলছেন? হ্যালো, কথা বলছিলাম যে LPF। হ্যাঁ ম্যাম বলেন। ম্যাম বলছিলাম যে LPF স্যাম্পলার আর কোয়ান্টাইজার এইটুকু হবে শুধু, যে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টারের ক্ষেত্রে উল্লেখ করতে হবে, সেটা বলছিলাম। আরেকবার বলবেন একটু, আমাদের সাথে শুনতে পারলাম না। ম্যাম বলছিলাম যে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টারে হ্যাঁ কনভার্ট করব, তখন যে এলিমেন্ট গুলো উল্লেখ করতে হবে সেটা হলো LPF, হ্যাঁ স্যাম্পলার আর কোয়ান্টাইজার। হ্যাঁ হ্যাঁ এটাই বলছি, সেটাই উল্লেখ করতে হবে। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। তারপরে এখন রিজেনারেটিভ রিপিটার। ঠিক আছে, দ্য সেকশন ইনক্রিজেস দ্য সিগন্যাল স্ট্রেংথ, মানে স্ট্রেংথ বাড়াচ্ছে মানে কি, অ্যাম্পলিফাই করতেছে। ঠিক আছে, দ্য আউটপুট অফ দ্য চ্যানেল অলসো হ্যাজ ওয়ান রিজেনারেটিভ রিপিটার, মানে রিপিট তো করবেই প্লাস সিগন্যালের স্ট্রেংথটা বাড়ায় দিচ্ছে, মানে অ্যাম্পলিফাই করতেছে আর কি। ঠিক আছে, এখন বলছে টু কম্পেনসেট দ্য সিগন্যাল লস এন্ড রিকনস্ট্রাক্ট দ্য সিগন্যাল এন্ড অলসো ইনক্রিজ ইটস লেংথ, মানে এটা কেন ইউজ করা হয়, যাতে করে কম্পেনসেট করতে পারি, মানে কি যে লস গুলো হয়েছে সেটা লসটাকে আমি কম্পেনসেট মানে ক্ষতিটা পূরণ করতে পারি, আর অরিজিনাল সিগন্যালটা রিকনস্ট্রাক্ট মানে আবার রিজেনারেট করতে পারি এবং সেটার স্ট্রেংথ বা অ্যাম্পলিটিউডটা বাড়াতে পারি। ঠিক আছে, মানে অ্যাম্পলিফাই করতে পারি, মূল কথা। বুঝতে পারছেন? সবাই বলেন তো বুঝতে পারছেন নাকি, একটু বলেন বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তারপরে ডিকোডার। হ্যাঁ হ্যাঁ বলেন। একটা সিগন্যাল যখন ডিসটরশন হয়ে যায় তখন সেই জিনিসটা আবার রিকনস্ট্রাকশন করে আবার আগের মতো আনে কিভাবে? এটা কিভাবে যখন ডিসটরশন হয় না, মানে একটা যখন একটা সিগন্যাল আমি পাঠালাম এখানে যাইতে অনেকটা মানে লস হয়ে গেল, সেটার আবার রিপিটার যে রিজেনারেটিভ রিপিটারের মাধ্যমে সেটার আবার পূর্বের অবস্থা আনে কিভাবে? পূর্বের অবস্থায় আনে কিভাবে সেটা পড়ার জন্য তো আপনার পুরো রিজেনারেটিভ রিপিটারের হচ্ছে বেসিক ব্লক ডায়াগ্রাম পড়তে হবে, কারণ অনেক স্টেপ আছে। ঠিক আছে, অনেক কিছু করতে হয়, অনেক কিছু। একটা মিনিট খালা 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 জানি তো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সাকিব কি জানি বলতেছিলেন, রিজেনারেটিভ রিপিটার হচ্ছে কেমন করে হচ্ছে ডিসটরশনের এই সিগন্যালটা ইয়ে করতে পারে, তাই না? জি ম্যাম। আচ্ছা, আমি বললাম যে এটা করার জন্য অনেকগুলো স্টেপ আছে, বুঝছেন? মানে শুধু ডিসটরশন না, অ্যাটেনুয়েশনও তো হয়, তারপরে হচ্ছে ডিসপারশনও তো হতে পারে। ঠিক আছে, ডিসপারশন মানে আমি বলছি কি, তো এই ক্ষেত্রে রিজেনারেটিভ রিপিটারের একটা পুরো ব্লকই আছে, বুঝছেন? ব্লক ডায়াগ্রাম, অনেক বড় ব্লক ডায়াগ্রাম আছে যেটার মাধ্যমে ওরা এটা মানে অনেক প্রসেস করে করে। এটা এত সহজ না, আর সব রিজেনারেটিভ রিপিটারও করতে পারে না। ঠিক আছে, কিছুটা করতে পারে, পুরোটা হয়তো বা করতে পারে না। এটার জন্য হয়তো বা আরো একটা ক্লাস লাগবে এইটা পড়ানোর জন্য। ঠিক আছে, আচ্ছা, তো এটা যদি আপনার জানতে ইচ্ছা হয় আপনাকে একটা ব্লক ডায়াগ্রাম সহ আমি বিবরণ পাঠাবো নি। ঠিক আছে, আর আপনাদেরকে যে বইটা দিতে দিছি না, ওই যে লিঙ্ক গুলো মানে পিডিএফ গুলো, ওর মধ্যে থাকার কথা একটা দুইটাতে হয়তো বা, একটু চেক করে দেখেন। আচ্ছা, তারপর ডিকোডার। The decoder circuit decodes the pulse coded waveform to reproduce the original signal. This circuit acts as a demodulator. বলছিলাম ডিমodulator আর ডিকোডারটা খানিকটা একই রকম। এটার পরে শোনাচ্ছি না কি। তারপরে রিকনস্ট্রাকশন ফিল্টার।
After the digital to analog conversion is done by the regenerative circuit and the decoder, a low pass filter is employed called as the reconstruction filter to get back the original signal. মানে আপনাদের ডিজিটালি কনভার্ট হয়ে গেছে কিন্তু এই কোয়ান্টাইজার পর্যন্ত, ঠিক আছে? তারপরে রিজেনারেটিভ রিপিটারের পরে আমি ডিকোডার ইউজ করছি, তখন অ্যানালগে কনভার্ট হয়েছে, মানে আমি অ্যানালগ সিগন্যালটাকে যেটা আমি ইনপুট দিছি সেটাই কিন্তু আমি রিকনস্ট্রাকশন ফিল্টার দিয়ে আবার পাচ্ছি ব্যাক, ঠিক আছে? আমার যে সমস্যাগুলো ছিল, মানে আমরা তো দিচ্ছি ইনপুটে অ্যানালগ, আবার আউটপুটেও পাবো কিন্তু অ্যানালগ, কিন্তু মাঝখানে কিন্তু ডিজিটালি কনভার্ট হয়েছে, ঠিক আছে? তো আমার অ্যানালগ সিগন্যাল বা অরিজিনাল সিগন্যালটাকে ব্যাক করছি এই রিকনস্ট্রাকশন ফিল্টার দিয়ে, এই আর কি। Also, hence the passcode modulator circuit digitizes the given analog signal, codes it and samples it, and then transmit it in an analog form. This whole process is repeated in a reverse pattern to obtain the original signal. ঠিক আছে? এই তো, এটা আর বলার কিছু নাই, আমি আর এটা বলছি না। এখন আমি স্যাম্পলিং এ চলে যাব, ঠিক আছে? স্যাম্পলিংটা কি? এখন কথা হচ্ছে, দেখতে পাচ্ছেন স্যাম্পলিং বের করছি। এখানে বল sampling is defined as the process of measuring the instantaneous values of continuous time signal in a discrete form. মানে আমাদের কি করবে, মেজার করবে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে ইন আ ডিসক্রিট ফর্ম। সংজ্ঞাটা বুঝতে হবে। সংজ্ঞাটা আমি যেটা বলছি যে আমি শুধু বলছি কিন্তু যে ভার্টিক্যালে মানে আপনাদের ছেদ করবে, ঠিক আছে? ভার্টিক্যালে ছেদ করবে বলতে টাইমের রেসপেক্টে আমার হচ্ছে ভ্যালুগুলো কত সেটা পাবো। তো সেটাই এখানে সুন্দর করে বলা আছে, দেখেন যে মেজার করবে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, তাৎক্ষণিক ভ্যালু কার রেসপেক্টে, কন্টিনিউয়াস টাইম সিগন্যালের রেসপেক্টে, মানে টাইমটা এখানে ডিসক্রিটে চলে যাবে কনভার্ট হয়ে। বুঝতে পারছেন? হ্যালো, বুঝছি। আচ্ছা, এখানে দেখেন আরো স্পেসিফিক্যালি লেখা আছে, বলছে when a source generates an analog signal and if that has to be digitized having ones and zeros, that is low or high, the signal has to be discretized in time. এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে স্যাম্পলিং এ কোনটা ডিসক্রিটে কনভার্ট হয়, টাইমটা, ঠিক আছে? দ্য ডিসক্রিটাইজেশন অফ অ্যানালগ সিগন্যাল ইজ কল্ড অ্যাজ স্যাম্পলিং। মানে এই যে টাইমের রেসপেক্টে যে আমি ডিসক্রিট করলাম, ঠিক আছে, এটাই হচ্ছে স্যাম্পলিং। ওকে, এখন এখানে একটা ছবি দেওয়া আছে, দেখেন বলা আছে the following figure indicates a continuous time signal x of t and a sample signal xs of t. এটা যে স্যাম্পলড বলে xs, টা এখানে দেওয়া আছে, ঠিক আছে? এটা কন্টিনিউয়াস, যেটা অরিজিনাল আর কি, x of t টা, আর xs of t টা হচ্ছে আমাদের স্যাম্পলিং, ঠিক আছে? স্যাম্পল সিগন্যাল আর কি। When x of t is multiplied by a periodic impulse train, the sample signal xs of t is obtained. এখন দেখেন এটা আছে, তো এটাকে আমি ভাগ করতেছি, দেখেন এই রেসপেক্টে, এই যে একটা নির্দিষ্ট স্যাম্পলিং রেটের রেসপেক্টে এমন এমন করতেছি, এরকম করছি, ঠিক আছে? দেখেন এখানে একটু শেপটা রিক্রিয়েট হয়েছে, দেখেন এখানে আগে ভ্যালুটা অল্প ছিল, তারপরে ভ্যালুটা একটু বেশি, তারপরে একটু ভ্যালুটা বেশি হয়েছে, তারপরে আস্তে আস্তে আবার কমছে, ঠিক আছে? তারপরে এখানে কম ছিল, তারপরে একটু বেশি হয়েছে, তারপরে কম ছিল, তারপরে দেখেন এখানে একটু বেশি ছিল, আবার কমছে, আবার নিচে গেছে, তারপরে আবার এখানে একটু হালকা বেশি, হালকা কম, দিয়ে আবার একটু বেশি, আবার একটু কম, ঠিক আছে? এরকম করে করে আমরা এই শেপের রেসপেক্টে ভাগ করে করে এই একটা শেপ পেলাম। এটা হচ্ছে টাইমের রেসপেক্টে আমরা এই সিগন্যালটাকে কি করে ফেলছি, ডিসক্রিট করে ফেলছি, ঠিক আছে? এটা হচ্ছে ডিসক্রিট বা কি বলে, ডিসক্রিট বলছি, স্যাম্পল সিগন্যাল, ঠিক আছে? আমি একটু জিজ্ঞাসা করি দেখি সবাই বুঝছে কিনা। আজকে অনেকদিন পর এম এ মুহিব ঢুকছে মনে হচ্ছে। মুহিব আছেন? তারপরে মুকাদ্দেস আলী। জি ম্যাম। বুঝতেছেন? জি ম্যাম। আচ্ছা, তারপরে শাহরুখ আলম, বুঝতেছেন? শাহরুখ, আচ্ছা। রিফাত বিন আব্দুল ওয়াহিদ, আমি বুঝতেছেন? জি ম্যাম, আমি জিজ্ঞাসা করে বসো না, বুঝলে? ওটাই, আপনি তো জিজ্ঞাসা করেন, আজকে তো কিছু জিজ্ঞাসা করতেছেন না। ম্যাডাম আজকে আমি চোখে দেখতেছি কম। কেন? আমি বলতে পারতেছি না, গোলা লাগতেছে সবকিছু, মুখ দিয়ে আসছে, চোখ মুখ দিয়ে আসছে, তারপরে একই রকম। চশমা পড়তে হবে মনে হয় আপনার, তাইলে চোখের পাওয়ার কমে গেছে। না না না, চশমার সমস্যা নেই। ম্যাডাম তার ঘুম পাইছে তার। না, আজকে আপনার ছুটি মনে হয়, তাই তো? চাকরিতে যেতে হচ্ছে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এজন্যই ঘুম আসছে আপনার। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? আরাফাত আর কথা বলে না। আরাফাত ম্যাম, হ্যাঁ বলতেছি ম্যাম, শুনতেছি ম্যাম।
সমস্যা? না ম্যাম, একটু সমস্যা বলতে একটু কাজে ছিলাম ম্যাম, আসি, সমস্যা নাই, আমি আচ্ছা ঠিক আছে। আর রিফাত আছেন? সমস্যা রিফাত? আচ্ছা, ভিডিও দেখতে হবে। ঠিক আছে রিফাত, আপনি আজকে ভালো করে ক্লাস করেন না, পড়াশোনায় মন নাই, বুঝতে পারছি। আচ্ছা, কোনো ফর্মুলা নাই যে একটা? কি ফর্মুলা? হ্যালো সাকিব, কি ফর্মুলা? কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য কি জেনারেল কোনো ইকুয়েশন নাই যে এই ইকুয়েশনের মধ্যে এই টাইমের জন্য টাইম দিলে অ্যামপ্লিটিউড এরকম আসবে? হ্যাঁ, এরকম তো আছে, পরে যাচ্ছি দেখাচ্ছি। এরকম আছে একটা, মানে আপনি বলতেছেন যে ফুরিয়ার ট্রান্সফর্ম বা এরকম করে হচ্ছে ভ্যালুটা বের করা যায় কিনা সেটা বলতেছেন। একটা ইকুয়েশন দেওয়া আছে মেসেজ সিগন্যালের, আপনার কন্টিনিউয়াস টাইমের ধরেন একটা সিগন্যাল দেওয়া আছে এক্স অফ টি, ওটাকে আপনি মানে প্রসেস করে আপনি বের করতে পারবেন কিনা সেটা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ জি জি, হ্যাঁ, এরকম ইকুয়েশন আছে, আমি নিচে দেখাবো সেটা নিচে। ঠিক আছে, যাবো নেক্সটে যাবো নাকি আজকে জবের পড়া দেখাবো আর একটু? এখানে শেষ করবো বলেন? সিলেবাসের কথা বলবেন না? ও আচ্ছা আচ্ছা, তাই তো, হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে শেষ করলাম। হ্যাঁ দাঁড়ান, আমি আগে সিলেবাসটা দেখাই দিই। দেখতে পান? জি ম্যাডাম, পাচ্ছি। এই যে এই স্লাইডটা প্রথমে দিছিলাম, বুঝছেন? স্লাইড না তো, পিডিএফ। এটা প্রথমে দিছিলাম, এটা প্রথম থেকে একদম শুরু করে, মানে এই যে মডুলেশন থেকে শুরু করে, ঠিক আছে, একদম এগুলা সব আছে। পেজ নাম্বার বলে দিলেই হয় মনে হয় না, যে কত পেজ পর্যন্ত, এগুলা সব আছে। ইএস পর্যন্ত পাইছিলেন এটা না এফএস কে পর্যন্ত পাইছিলেন এটা? এফএস কে, রাইট। আমি বলে দিছিলাম আগের দিন, অনেকে ভুল করতেছে, জন্য আরেকবার বলে দিচ্ছি। এই যে এই পর্যন্ত দেখবেন, ঠিক আছে, এই যে এই পর্যন্ত এফএস কে মানে হচ্ছে কয় পেজ? 19 পেজ, বুঝছেন? 19 পেজের ফুল না, এই যে এফএস কে পর্যন্ত, এই পর্যন্ত প্রথম থেকে। ক্লিয়ার হয়েছে সবার যে কোন পর্যন্ত পরীক্ষা সিলেবাস? এইটা গেল একটা, মানে পিডিএফ এর কথা, আরেকটা আছে। স্লাইড যেটা কত নাম্বার? হ্যাঁ বুঝি নাই। স্লাইড আবার একটু স্লাইডটা একটু বলবেন কোন পর্যন্ত? এই যে কমিউনিকেশন থিওরি প্রথম দিন যেটা দিয়েছিলাম, ঠিক আছে, পিডিএফ, জি, এটার হচ্ছে একদম প্রথম থেকে দেখেন। দাঁড়ান আমি দেখাচ্ছি। মডুলেশন থেকে শুরু। দাঁড়ান, এটা হচ্ছে একদম প্রথম থেকে, ঠিক আছে, একদম প্রথম থেকে আপনাদের এফএস কে পর্যন্ত, মানে 19 পেজের এফএস কে পর্যন্ত সম্পূর্ণ, 19 পেজের একদম নিচ পর্যন্ত দেখাচ্ছি। ম্যাম দেখা যায় না তো? দেখতে পাচ্ছেন না? দেখা যায় এখন দেখা যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, নেটের সমস্যা ছিল মনে হয় আপনার। আচ্ছা, এই এফএস কে পর্যন্ত যারা বুঝতে পারছিলেন না দেখে নেন, 19 নম্বর পেজের এফএস কে পর্যন্ত এই ফার্স্ট পিডিএফটা দেখে নেন একটু সবাই। বুঝতে পারছেন? তাহলে পরেরটা দেখাবো? জি ম্যাম, পরেরটা দেখান। ওকে, এই যে এই স্লাইডটার কথা বলছি, ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন টেকনিক্স, এটার পুরোটা, এই যে স্লাইডটার কথা বলছি, দেখতে পাচ্ছেন? এই স্লাইডের পুরোটা। ম্যাম কত মার্কসের পরীক্ষা হবে? 10। তো অনেক সিলেবাস তো অনেক হয়ে গেল। পরীক্ষাটা কি শুরুতে নেবেন না শেষে নেবেন?
এটা ডিপেন্ড করবে। ব্যাপারটা হচ্ছে যে ম্যাম পরীক্ষা কবে? বুঝি নাই। কি? কালকে 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 আমি গ্রুপে লিখে দিছি তো। আচ্ছা কি জিজ্ঞাসা করলেন যে প্রথমে হবে না লাস্টে হবে, সেটা আপনারা বলেন, আপনাদের যেটা ভালো মনে হয়। ম্যাম প্রথমে